বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওকে না, রেসপেক্টেড লার্নেড পার্টিসিপেন্টস, আমরা আজকে শুরু করতে যাচ্ছি হলো আমাদের সম্ভবত 15তম সেশন। সেশনের শুরুতে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আপনাদের পক্ষ থেকে ডিজায়ার ছিল যে আজকে যাতে একটু করি কি বলে আপনাদের মানে একজনও যদি বলেন সেটা তো সবারই প্রতিনিধিত্ব হয় যে এক্সপেরিমেন্টাল রিসার্চ স্পেশালি দিক কি বলে কোয়াসি এক্সপেরিমেন্টাল বা এই জাতীয় অ্যানালাইসিসগুলো একটু রিপিট করি, কিন্তু আসলে আমি পারছি না, এই জন্য পারছি না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বলছি যে ইনশাল্লাহ 8 তারিখে আমার লাস্ট অফিস, যদি সম্ভব হয় এর আগে আপনারা যারা ইন্টারেস্টেড থাকেন তাদেরকে নিয়ে হয়তো বসবো, অথবা যিনি বা যারা বলছেন তিনি বা তাদেরকে নিয়ে মেনশন না করাটাই বেটার, বসবো। অথবা যদি একান্ত না পারি তাহলে 8 তারিখের পরে আমি পার্সোনালি সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করেন। কারণ হলো আজকে যদি আমি এটা ইস্যু ডিসকাস করতে যাই তাহলে আজকে যে গুরুত্বপূর্ণ ইস্যুটা আছে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 এরর, এটা আসলে আমি কমপ্লিট করতে পারবো না, কারণ এটা একটা আলাদা এজেন্ডা এবং এই সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপশন দেওয়া দরকার। এবং আমাদের সমাজে অনেক ভালো ভালো রিসার্চারদেরও কিছু বইতে যে কথা আছে, গদবাঁধার কথা বললে খাটো করা হয়, গদবাঁধা না, বইতে যে কথাবার্তা আছে বা যে টার্মিনোলজিগুলো আছে, জার্গনগুলো আছে, জিজ্ঞেস করলে সেই জার্গনগুলি উচ্চারণ করেন। কিন্তু আপনাকে একটা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপশন দেওয়া, একটা হলিস্টিক কনসেপশন দেওয়া, এটা আসলে অনেক ক্ষেত্রে আমি বলছি না যে ইটস মাই সুপ্রিমেসি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি এটা বলছি না যে ইটস মাই সুপ্রিমেসি, সেটা না। কিন্তু আমি দেখছি অনেক সিনিয়র রিসার্চারদের কাছ থেকে এটা পাওয়া যায় না বা ঘাটতি দেখা গিয়েছে, অ্যাটলিস্ট ইন মাই অবজারভেশন। এবং আমি বিভিন্ন ফোরামে, বিভিন্ন প্রতিষ্ঠানে যখন এই সিনিয়র ফোরামে প্রফেসরস, অ্যাসোসিয়েট প্রফেসরস এই লেভেলে যখন ক্লাস কন্ডাক্ট করি তখন তারাও এটি বলেন যে স্যার আসলে এই বিষয়টা এমন একটা গোলেমেলের মধ্যে থাকে যে আমরা আসলে সুপারফিশিয়াল ভাষা এবং কিছু জার্গন, কিছু টার্মিনোলজি ছাড়া আসলে আমরা আসলে ক্লিয়ার কাট বিষয়টাকে এক্সপ্রেস করতে পারি না, বা এক্সপ্রেস করার মতো ক্যাপাসিটি আমাদের ডেভেলপ করে না। তো সেখান থেকে আমার এই ধারণার উৎপত্তি। তা সেই জন্য আমি চিন্তা করছি এই বিষয়ে একটা কম্প্রিহেন্সিভ ধারণা যাতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি দিতে পারি, আল্লাহ যদি সহায় হন। সেই উদ্দেশ্যে আমি আজকে অন্য কিছু কী বলে ডিসকাস করতে পারছি না, আমাকে ত্রুটি হিসেবে নেবেন না। তো ইটস মাই লিমিটেশন বা লিমিটেশন অফ দি কী বলে প্রসেস বা সেশন। আচ্ছা, টাইপ 1 এবং টাইপ 2 এরার সম্পর্কে সারফেস নলেজ এক্সিস্টিং কার কি আছে একটু বলেন তো। হোয়াট ইজ টাইপ 1 এরার, হোয়াট ইজ টাইপ 2 এরার? যদি স্যার যদি রিজেক্ট করে, মানে সাপোজ চুরি করছে মহিলা নেকলেস, এটা আমরা বললাম যে তার সাথে কোনো অ্যাসোসিয়েশন ছিল না, কিন্তু তাকে চার্জ করে ফেলাম, তাহলে স্যার এটা টাইপ 1। আচ্ছা, টাইপ 2? টাইপ 2 হলো তার অপোজিট, মানে নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করলো, মানে ওটাই তো যে চুরি করেনি তাকেও চার্জ করলো। আর এখানে হলো যে স্যার তার অপোজিট বলতে বুঝাচ্ছি। আচ্ছা, যতটুকু হয়েছে এতটুকু যেন আমরা এটা স্যার কিছু যোগ করবেন। এটা তো একটা কি ফলস পজিটিভ, টাইপ 1, ফলস পজিটিভ টাইপ 1, নেগেটিভ টাইপ 2, ফলস পজিটিভ টাইপ 1, ফলস নেগেটিভ টাইপ 2। তার একটা বড় ক্ল্যাপ দিই আমরা, বড় ক্ল্যাপ, কেমন? তাহলে আমরা সবাই মিলে যাতে একটা কম্প্রিহেন্সিভ এবং একটা হলিস্টিক কনসেপশন পেতে পারি, আমরা সেদিকে আগানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আপনারা রাইটলি মেনশন, কারণ আমি অনেক সেশনে এতটুকু ইনপুট পেয়ে থাকি না বা পাই না। হ্যাঁ, দি টাইপ 1 এরার হলো যে আমরা আপনারা যেটা বলছেন অনেক সেটাই, is the situation where relationship between IV, independent variable, and dependent variable was found by the study. Researcher already study করে সে কি রিসার্চ রেজাল্ট পেয়ে গেছে বা রেজাল্ট দিয়ে দিচ্ছে, কি কমেন্টও দিয়ে দিচ্ছে। কি কমেন্ট দিচ্ছে?
the relationship between independent variable and dependent variable কি established, though such type of relationship does not exist in the nature. প্রকৃতিতে এই রিলেশনশিপটা কি করে না, এক্সিস্ট করে না। তাহলে হোয়াট ইজ প্রকৃতি, কীভাবে এক্সিস্ট করে, আমরা সেই দিকে যাব। কেমন? তাহলে এটা আমাদের লার্নেড পার্টিসিপেন্ট যেটা বলেছেন যে is the situation where relationship between IV and DV, independent variable and dependent variable, found in the study, by the study, though কি ব্যাপার, though such type of relationship does not exist in the nature. জাস্ট এটা বিপরীতটা, টাইপ 2 এরর হলো এই যে সিচুয়েশন where relationship between IV and DV could not be found by study, স্টাডিতে এস্টাবলিশড হয় নাই, বাট দি রিলেশনশিপ এক্সিস্ট ইন দি নেচার, কিন্তু নেচারে কিন্তু এই রিলেশনশিপটা আছে। এই ধরনের সিচুয়েশানকে বলা হয় কি, টাইপ 2 এরর। আমরা এটা শুধু মৌলিক বিষয়টা বললাম, এখন কিন্তু সবার মাথার মধ্যে একটা ঝাপসা বিষয়, মানে ঝাপসা একটা সিচুয়েশান কাজ করতেছে মাথার ভিতরে, ব্রেনের ভিতরে। লেট আস স্টার্ট উইথ অ্যান এক্সাম্পল। আসুন আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। কেমন? গল্প না, গল্প আমরা পরে বলবো। এক্সাম্পলটা কি, সেই গল্পটা আমাদের প্রফেসর ফাহমিদার নেকলেসের সাথে কিছুটা মিল আছে, অনেকটাই মিল আছে। আচ্ছা, লেট আস স্টার্ট উইথ অ্যান এক্সাম্পল। Example of type 1 and type 2 error. A prospective cohort study was conducted at a time in 4 villages. 4টা গ্রামে একসাথে আমরা একটা কোহর্ট স্টাডি স্টার্ট করলাম। খেয়াল করেন কিন্তু আজকে কিন্তু অন্যান্য দিন তো আপনাদের পার্টিসিপেশন এক্সপেক্ট করি, জিজ্ঞেস করি, আজকে আরেকটু বেশি করব আপনাদের অনুমতিক্রমে। কেমন? এ প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি ওয়াজ কন্ডাক্টেড এট এ টাইম ইন 4 villages. 4টা গ্রামে এট এ টাইম আমরা একটা কোহর্ট স্টাডি স্টার্ট করলাম। টাইটেল অফ দি স্টাডি ওয়াজ রিলেশনশিপ বিটুইন বোটল ফিডিং অ্যান্ড ডায়রিয়া। এটা আমরা আগেও করছি, যে বোটল ফিডিং ও ডায়রিয়ার মধ্যে একটা স্টাডি আমরা শুরু করলাম। তাহলে এট এ টাইম শুরু করলাম। কেমন? টোটাল ওই আগের মতো 300 বাচ্চা, প্রত্যেকটা গ্রামে আমরা 300 বাচ্চা নিলাম। তার মধ্যে 150 জন হলো বোটল ফিড করে, আর 150 জন মোটেই বোটল ফিড করে না, মোটেই বোটল করে না, ইউজ করে না। 1 বছরের জন্য অবজার্ভ করলাম, এবং ডায়রিয়া এপিসোড ওয়ার নোটেড। ডায়রিয়া কয়বার ডায়রিয়া হয় সেটা আমরা নোট করলাম। আন্ডারস্ট্যান্ড? এটা করার পরে আমরা এখন আমরা হাইপোথিসিস দিব, তাই না? যেহেতু এটা রিলেশনশিপ আছে, একটা অ্যানালিটিক্যাল স্টাডি, যে কী বলে, একটা এক্সপোজার আছে এবং কি আছে, আউটকাম আছে। অ্যানালিটিক স্টাডির বৈশিষ্ট্য কি? অ্যানালিটিক স্টাডির বৈশিষ্ট্য কি? এক্সপোজার থাকবে, আউটকাম থাকবে। তো এখানে এক্সপোজার আছে এবং আউটকাম আছে। প্রসপেক্টিভ অ্যানালিটিক স্টাডি, দ্যাট ইজ কোহর্ট স্টাডি। এখন একটা হাইপোথিসিস আমাদের দিতে হবে। আমরা আগেই হাইপোথিসিস সম্পর্কে লার্ন করেছি যে হাইপোথিসিস 2 রকমের হয়। আমরা প্রমাণ করতে চাই পজিটিভ হাইপোথিসিস বা অল্টারনেট হাইপোথিসিস। কি প্রমাণ করতে চাই আমরা? নিচেরটা কি, বোটল ফিডিং হ্যাজ রোল ইন দি অকারেন্স অফ ডায়রিয়া, এটি আমরা প্রমাণ করতে চাই। কিন্তু আমরা রাইট আপ করবো কোনটা, আমরা কোনটা ধরে প্রসিড করব, এটা ধরে H0 নাল হাইপোথিসিস। কি জন্য? যে বোটল ফিডিং হ্যাজ নো রোল ইন দি অকারেন্স অফ ডায়রিয়া। আমরা সাদামাটাভাবে লিখছি, কিন্তু আবার আপনি যখন স্টাডি প্রপোজাল জমা দিবেন তখন আরেকটু মুনশিয়ানা করে লিখতে হয়, নিয়ম আর কি। কেমন? তার মধ্যে একটা হতে পারে এরকম, বোটল ফিডিং মাইট হ্যাভ নো রোল অর রিলেশনশিপ ইন দি অকারেন্স অফ গ্যাস্ট্রোএন্টারাইটিস, মানে এরকম একটু রিসার্চের স্টাইলে লিখতে হয়। আমরা যেহেতু লার্নার, এই জন্য আমরা খুব সোজা সাপটাভাবে লিখছি, সাদামাটাভাবে লিখছি। কি লিখছি? বোটল ফিডিং হ্যাজ নো রোল ইন দি স্টাডি ইন দি অকারেন্স অফ ডায়রিয়া। ডায়রিয়া ঘটানোর ক্ষেত্রে বোতলের কোনো রোল নাই। দিস ইজ দি নাল হাইপোথিসিস। আর নাল হাইপোথিসিস কেন করা হয়? আমরা পুলিশ এবং কি বলে নেকলেসের এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়েছিলাম, সেটা রিপিট করার প্রয়োজন নেই। যে কি জন্য পুলিশ যেমন ওই নাল হাইপোথিসিস করে, কি কারণে? যে যাতে করে বায়াস যাতে না হয়। অর্থাৎ আইনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি, 10 জন অপরাধী আইনের ফাঁক বলে বের হয়ে যাক, একজন নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায়। ঠিক তেমনি রিসার্চের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে। এরকম 2টা 4টা 5টা কেস আপনি প্রমাণ করতে পারেন নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক নাই, আপনি প্রমাণ করে টেস্ট করে প্রমাণ করে সাবমিট করে দিয়েছেন রিপোর্ট। যদি না জেনে না বুঝে করে থাকেন, ইউ আর ইনক্যাপাবল। আর যদি বুঝে করে থাকেন, ইন্টেলেকচুয়াল ক্রাইম। এটা একটা ইন্টেলেকচুয়াল ক্রাইম। তা এই জন্য আমরা নাল হাইপোথিসিস করি। পুলিশ এই জন্য নাল হাইপোথিসিস। পুলিশ এসে কি বললো, যে ধরে নেন বুয়ার সাথে চুরির কোনো সম্পর্ক নাই, অর্থাৎ বুয়া চুরি
করে নেই, এটাকে ভাঙলে দাঁড়ায় ধরে নেন বুয়া চুরি করে নেই। আর আমরা ধরে নিলাম, ধরে নেন বোতলের সাথে ডায়রিয়ার কোনো সম্পর্ক। এই যে ধরে নেন, দিস ইজ দি কি নাল হাইপোথিসিস। আমরা এটা ধরে কি জন্য আগাবো? টু প্রিভেন্ট মাই সেলফ টু বি বায়াসড, আমার নিজেকে নিজে প্রিভেন্ট করার জন্য। কি প্রিভেন্ট করা? বায়াস হওয়া থেকে। টু প্রিভেন্ট মাই সেলফ টু বি বায়াস, অথবা আমরা টিমে কাজ করলে টু প্রিভেন্ট আওয়ার সেলফ টু বি বায়াসড, আমরা নিজেরা যাতে বায়াস না হই সেদিক থেকে আমাদেরকে প্রিভেন্ট করার জন্য। কেমন? আচ্ছা, ডিস্ট্রিবিউশন অফ দি র ডেটা ওয়াজ অ্যাজ ফলোস। আমরা আপনাদের সুবিধার্থে আগেই রেডি করে রাখছি যাতে সময় বাঁচে। এরকম 4টা গ্রামে আমরা এরকম ফাইন্ডিংস পাইলাম। 4টা গ্রামে আমরা পাইলাম 4 বিভাগে, গ্রেটার 4টে বিভাগ, গ্রেটার না ওল্ডেস্ট, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা। আমাদের তো অরিজিনালি 4টা বিভাগ, এখন বোধহয় 8টা সম্ভবত। এই 4টা বিভাগের 4টা গ্রামে আমরা করেছিলাম। সেখান থেকে আমরা পেলাম যে 116 জন এই ভিলেজ বিতে 115 জন ডায়রিয়া, যারা ইয়েস বোতল ফিট করে এবং ডায়রিয়া হয়েছে এরকম 100 বোতল ফিট করে এরকম 150 জনের মধ্যে কতজন ডায়রিয়া হয়েছে? আবার এখানে সবগুলো আর আলাদা ডেসক্রাইব করছি না। দেখেন যে ভিলেজ ডিতে 150 জনের মধ্যে 105 জনের হয়েছে যারা বোতল ফিট করে, আর যারা বোতল ফিট করে না তাদের 150 জনের মধ্যে 95 জন। তাহলে এখানে গ্যাপটা কম, মাত্র 10 জন। এখানে গ্যাপটা অনেক বেশি, এখানেও গ্যাপটা অনেক বেশি। যারা বোতল ফিট করে এবং না করে তাদের মধ্যে অনেক গ্যাপ, এটা অনেক গ্যাপ। আমরা এটা আপনাদের সুবিধার জন্য, সময় বাঁচানোর জন্য আরও রেজাল্ট অফ অ্যানালাইসিস অফ 4 স্টাডি, 4টা গ্রামে 4টে স্টাডির ফলাফলটা আমরা এরকম পেয়েছি। একদম কাজ করে ফেলছি, কারণ আমরা তো এই বাই দিস টাইম অনেক দূরে গিয়েছি, 15টা সেশন নিয়েছি, করতে হয়। আমরা জানি যে আলটিমেটলি কি টেস্ট হবে, টি টেস্ট হবে না কাজ করে টেস্ট হবে? কেন কাজ করে টেস্ট হবে? দুইটাই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। যেহেতু দুইটি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য কাই-স্কোয়ার টেস্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা কাই-স্কোয়ার টেস্ট করে এই জেনুইনলি, এটা কিন্তু ধরে নেই ফলাফলটা, কিন্তু জেনুইনলি আমরা ক্যালকুলেশন করে এটা পেয়েছি। তাহলে আপনার 4টা ভিলেজে আমরা 4 রকম কাই-স্কোয়ার রেজাল্ট পাইলাম। এটা ওই জেনুইন মানে ওই যেই ডেটা আছে ওই ডেটার জন্য জেনুইন অ্যানালাইসিস, কোনো আমরা বোঝানোর জন্য যে একটা বানায় প্রেজেন্ট করেছি সেটা না। আমরা কাই-স্কোয়ার পেলাম 14, 1.56, 1.56। এখন কথা হলো, হোয়াট উইল বি দি ভ্যালু অ্যান্ড হোয়াই। এই যে আমরা কাই-স্কোয়ার পাইলাম, তাই না? এখন হোয়াট উইল বি দি ভ্যালু পি শব্দটা বাদ গেছে। আচ্ছা, লেখা দরকার নেই, আপনি তো বুঝবেন, তাই না? হোয়াট উইল বি দি ভ্যালু অ্যান্ড হোয়াই বলেন। 4টা গ্রামে, এই যে 4টা গ্রাম ভিলেজ, এখানে ভ্যালু কত হবে, এখানে ভ্যালু কত হবে, এখানে কত হবে, এখানে কত হবে। এটা বলতে না পারলে তো আমি ফেল, কারণ তাহলে আমার পিছনের ক্লাসগুলো ইফেক্টিভ হয়নি তেমন একটা। স্যার আপনি একটু পরে বলেন, কেমনি শেষে বলেন, শেষে কাইন্ডলি পি ভ্যালু কত হবে? তাহলে আমরা আবার আমাদের গ্রাউন্ড রুলসে যাই। কেমন? সেটা হলো যে আমরা এখানে ডিক্লেয়ার করছি কত, কারণ যখনই পি ভ্যালু এক্সপেক্ট করবে তখনই আপনাকে কি ডিক্লেয়ার করতে হবে? লেভেল অফ, উইদাউট ডিক্লারিং লেভেল অফ সিগনিফিকেন্স ইউ আর নট ক্যাপাবল টু ডিক্লেয়ার কি পি ভ্যালু। আপনি পি ভ্যালু পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি কি করেন, লেভেল অফ সিগনিফিকেন্স ডিক্লেয়ার না করেন। কেমন? তাইলে আমাদের খেয়াল করছেন কি না, আগেরটাতে ছিল যে লেভেল অফ সিগনিফিকেন্স, আরেকটা আছে তো না, লেভেল অফ, এই যে উপরেই লেখা আছে, উপরেই দেওয়া আছে, লেভেল অফ সিগনিফিকেন্স হলো কত? 5%, 0.05 মানে কি 5%, তাই না? 5% করলে আমার 0.05 হয় শতকরা পার্সেন্টেজ করলে। তাহলে গ্রাউন্ড রুলস হচ্ছে ইফ দি লেভেল অফ সিগনিফিকেন্স ইজ 0.05 অথবা 5%, অ্যান্ড আমরা আরেকটা বলছিলাম ডিগ্রি অফ ফ্রিডম। এখানে ডিগ্রি অফ ফ্রিডম কত? পারেন তো? আমি আপনাদের সুবিধার জন্য এই যে আমার এটা কালার ছিল না, এখন আসার সময় গাড়িতে বসে যাতে আমার লার্নেড পার্টিসিপেন্টদের সুবিধা হয় এই জন্য শেডেড করে দিছি। এই 4টা সেল শেডেড করার অর্থ কি না, এই 4টা সেলে, এই যে 4টা সেল শেডেড করা হয়েছে না,
এই না না কাই করার জন্য না, এই যে 4টা সেল শেডেড করা হয়েছে এটা হলো যে আপনার কত বাই কত টেবিল, এটা শুধুমাত্র সেল কন্টেনিং ডেটা কন্টেনিং সেলগুলিকে ধরা হয়। এটা 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 রো কত বাই কত টেবিল মানে রো কয়টা আর কলাম কয়টা, 2 বাই 2। তাহলে এই যে এতগুলো রো আছে, কলাম আছে আর এতগুলো রো আছে, এটা কিন্তু কাউন্টে আসবে না। এটা বোঝানোর জন্য আপনারা জানেন, তারপরেও যাতে আপনাদের মানসপটে একদম গেঁথে থাকে সেই জন্য করা হয়েছে যে এটা কালার করা হয়েছে 2টা কলাম 2টা রো, অর্থাৎ সেল ডেটা কন্টেনিং সেলগুলোকে শুধু কাউন্ট করা হয় কত বাই কত রো বাই কত কলাম এই টেবিল ডিক্লেয়ার করার জন্য বা মেনশন করার জন্য। এটা হলো 2 বাই 2 টেবিল। 2 বাই 2টা 2 বাই 2 যদি টেবিল হয় সে ডিগ্রি ইসের টেবিলের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কাউন্ট করার হিসাব হইল রো মাইনাস 1 ইন্টু রো মাইনাস 1 ইন্টু কলাম মাইনাস 1। তাহলে এখানে রো আছে কয়টা, 2টা, 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 1 সমান সমান 1 ইন্টু 1 সমান সমান 1। তাহলে 2 বাই 2 টেবিলের এটা আমরা লার্নার এই জন্য আমরা এত কিছু করলাম, কিন্তু এটা এস্টাবলিশ ট্রুথ, এটা মনে রাখা যে 2 বাই 2 টেবিলের ডিগ্রি অফ ফ্রিডম হয় কত, 1। তা আমরা যদি এটা জানি যে 2 বাই 2 টেবিলের ডিগ্রি অফ ফ্রিডম হয় 1, তাহলে আমরা 2টা জিনিস জানলাম। একটা জানলাম যে ইফ দি, এখন এটা হলো গ্রাউন্ড রুলস, বা আমরা সেই কি বলে যে বীজগণিতে যখন অঙ্ক করতাম বা পাটিগণিতে অঙ্ক করতাম, যেহেতু এটার ভ্যালু এত, সুতরাং এইভাবে সুতরাং দিতাম আমরা 3 ফোঁটা দিয়ে। তো ওই রকম ইফ দি লেভেল অফ সিগনিফিকেন্স 0.05 অ্যান্ড ডিগ্রি অফ ফ্রিডম 1, এটা যদি হয় ইন দ্যাট কেস কেমন, ইন দ্যাট কেস critical p value আচ্ছা ওর ক্রিটিক্যাল এটা পরে বলতেছি। ইন দ্যাট কেস critical chi-square value, critical chi-square value is 3.84। 3 পয়েন্ট, এটাকে বলা হয় chi-square কি, এই আন্ডারস্কোর কি হবে বলেন তো, আন্ডারস্কোর সি হবে না টি হবে, আন্ডারস্কোর সি হবে না টি হবে, এখানে সি হবে না টি হবে, টি মানে কি, টেবুলেটেড ভ্যালু। তাহলে আমরা এই কথাটাকে ভিন্নভাবে লিখতে পারি। আমি এই যে ইন দ্যাট কেস এই কথাটা যদি আমি আরো মানে সহজ করে আমি বিস্তারিত লিখলাম আপনাদের যাতে হোলিস্টিক যাতে বুঝতে পারেন, আমরা এই কথাটা এইভাবে লিখতে পারি, ইন দ্যাট কেস chi-square টেবুলেটেড chi-square ভ্যালু ইজ 3.84। কেমন, এটা হচ্ছে একটা প্যারা, একটা ক্লজ। নেক্সট ক্লজ হচ্ছে আরে মুছে নিচে লিখলে ভালো হইতো। নেক্সট ক্লজ হচ্ছে ইফ, এটা হলো একদম ফাইনাল গ্রাউন্ড রুলস, ইফ chi-square c greater than chi-square t, then the result is significant and p ভ্যালু কত হবে সিগনিফিক্যান্ট হইলে, p ভ্যালু হবে less than 0.05 and p will be less than 0.05। আর এই রিভার্সটা হবে উল্টা। এইটা না বোঝা পর্যন্ত আমি আজকে আগাবোই না। হ্যাঁ এইটাই চাহনি দেখা ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝছি যে এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়নি। আর এই টেবিলটা ক্রিস্টাল ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা প্রসিড করতে পারবো না বা প্রসিড করবো না, লাভ হবে না প্রসিড করে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এখানে তাহলে আমাদের কোন অংশটা বুঝতে, আমি তাহলে কি আবার নতুন করে পুরাটা লিখবো ছোট ছোট করে, যাতে পুরাটা এক ইসে হয়, সেটা ভালো হয় বেশি বোধ হয়, তাই না? কি বলছিলাম, ইফ দি, কার মনে আছে বলেন তো?
ছোট করে লিখি তাহলে সুবিধা হবে। এখন এটা কিন্তু আমি স্লাইড বানাইতে পারতাম, স্লাইড বানিয়ে নাই এই জন্য যে স্লাইড বানাইলে অ্যাটেনশান কম আসবে, কনভেনশনাল অ্যাটেনশান আসবে। তাইলে ছোট ছোট করে লিখি একই সে ইফ দি কী বলছিলাম, কার মনে আছে বলেন তো? ইফ দি লেভেল অফ সিগনিফিকেন্স ইজ 0.05 অথবা 5% and degree of freedom is 1, then the critical chi-square value মনে রাখেন, কিন্তু আমরা এখানে লিখতেছি chi-square t মানে tabulated chi-square value, tabulated chi-square value is কি 3.84। এটা হলো একটা রুলস। সেকেন্ড রুলস হলো if the chi-square c is greater than chi-square t, then the result is significant। আর result significant মানে হচ্ছে কি that means p value is কি less than 0.05। আমরা ওই গল্প বলছিলাম যে এই গল্প সারা জীবন মনে রাখতে হবে, কোথাও পাবেন না, কোনো বইতে পাবেন না, নোটে পাবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, বাংলাদেশে কোনো লেকচারও পাবেন না। যদি আমারটা দেখে কেউ নিয়ে নেয় তাহলে সেটা পাবেন। সেটা হলো ওই যে যাদব বৌদ্ধ এবং নকুল রাজার গল্প, কেমন রানী মাঝে মা হলো, তাই না? সেটা মনে রাখবেন যে যাদব বৌদ্ধ কী বলছিল, প্রকৃতির জন্য রাখছিল কত পার্সেন্ট? 5%। মহারাজ, এই বিশ্ব চরাচরে অনেক কিছুই ঘটে আপনি, মানুষের প্রচেষ্টা 100% সফলতা কখনো আসে না। আপনি কিছু না কিছু ঘটনা ঘটে, অর্থাৎ আপনা মানে কি বাই চান্স মানে কি প্রকৃতি মানে আল্লাহর সৃষ্টি, এই প্রকৃতির মাধ্যমে ঘটে। এবং যাদব বৌদ্ধ বলছে এটা ঘটে, তবে মহারাজ আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দেখেছি এটা আপনি শতকরা কি 5%-এর বেশি পাবেন না। শতকরা 5 জনের বেশি যাদব বৌদ্ধের ওষুধ না খেয়ে কি হবে না, এই রাজ্যে মা হতে পারে না। রাজা কি করলেন, আবার ইন্টারভিউ নিলেন, 100 মাকে লটারি করে ডাকলেন, অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং করলেন, তারপরে ইন্টারভিউ নিলেন ফেস টু ফেস। ইন্টারভিউ নেওয়ার পরে দেখা গেল কয়জন মা? 3 জন মা পাওয়া গেল যারা কি করে নাই, যাদব বৌদ্ধের ওষুধ খায় নাই। আর বাকি 97 জন মাই কি করেছে, যাদব বৌদ্ধের ওষুধ খেয়েছে। যাদব বৌদ্ধ যে ডিক্লারেশন দিয়েছে 5%, কার পক্ষে? ইন ফেভার অফ হিম, ইন ফেভার অফ নেচার। সুতরাং রিসার্চাররা অলওয়েজ ডিক্লার দি সাকসেস অফ নেচার, নট দি সাকসেস অফ হিম অর দেমসেলস। রিসার্চাররা কখনো নিজের সফলতা ডিক্লেয়ার করে না, ডিক্লেয়ার করে নেচারের সফলতা। কারণ নেচার যদি কম হয় তাহলে আমার ভাগে কি আসবে? বেশি আসবে। নেচার যদি বেশি পেয়ে যায় আমার ভাগে কম আসবে, তখন অটোমেটিক্যালি আমার এই স্টাডিটা কি হবে? নন সিগনিফিক্যান্ট প্রমাণিত হবে। আর নেচারের পক্ষে যদি আমি যেটা ডিক্লেয়ার করেছি তাকে দিয়েছি, সে যদি তার সাথে কম পায় তাহলে আমার ভাগে কি যাবে? বেশি যাবে। তার মানে আমার রেজাল্ট কি হলো? সিগনিফিক্যান্ট প্রমাণিত হলো। তাইলে যাদব বৌদ্ধ ওই প্রকৃতির ভাগে দিয়েছিল কত পার্সেন্ট ডিক্লেয়ার করেছিল? এটাকে বলে ডিক্লারেশন অফ লেভেল অফ সিগনিফিক্যান্স। ডিক্লেয়ার করেছে 5%, কিন্তু সে প্রকৃতি পেয়েছে 3%। তার মানে তার সফলতা আরও বেশি, কত পার্সেন্ট? 97%। তার মানে টেস্ট কি সিগনিফিক্যান্ট না নন সিগনিফিক্যান্ট? টেস্ট সিগনিফিক্যান্ট। পি ভ্যালু লেস দেন 0.05। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে একটা ক্ল্যাপ আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আচ্ছা, chi-square t হলো যেটা টেবিলে দেওয়া থাকে। এই chi-square t ভ্যালুটা কোথায় পাওয়া যায়? টেবিল খুঁজে পাওয়া যায়। কিন্তু যদি লেভেল অফ সিগনিফিকেন্স 5% হয় আর ডিগ্রি অফ ফ্রিডম 1 হয়, তাইলে আপনার জন্য সায়েন্টিস্টরা সহজ করে দিছে, আপনাকে খোঁজা লাগবে না, এই সময়টা বাঁচাই দিছে, টেবিল খোঁজা লাগবে না। টেবিল খোঁজা লাগবে না। আর chi-square c হলো দুইটা নাম। কোথায় গেল এটা? chi-square c দুইটা নাম, একটা হলো chi-square ক্যালকুলেটেড chi-square ভ্যালু, আর একটা হলো কম্পিউটেড chi-square ভ্যালু। আগের দিনে ছিল শুধু ক্যালকুলেটেড। কারণ মানুষ, সায়েন্টিস্টরা কী করতো, রিসার্চাররা ক্যালকুলেটর টিপে বের করতো।
আর এখনকার দিনে কি করে, কম্পিট করে। এখন এই জন্য আগের নামটাও আছে, দুইটি আবার ফরচুনেটলি সি দিয়ে। যদি আলাদা নাম হইতো তাহলে নতুন নামটা আসতো, পুরান নামটা চলে যেত। এখন সায়েন্টিস্টরা বা রিসার্চাররা বলেন এই সির মিনিং হচ্ছে দুইটা, এটা হচ্ছে ক্যালকুলেটেড কাই স্কোয়ার ভ্যালু অথবা কম্পিউটেড কাই স্কোয়ার ভ্যালু। ক্যালকুলেটেড কাই স্কোয়ার ভ্যালু ফর দি প্রিভিয়াস ডেজ অ্যান্ড কম্পিউটেড কাই স্কোয়ার ভ্যালু ফর দি প্রেজেন্ট ডেজ। আমরা এখন ক্যালকুলেট করি না, আমরা এখন কম্পিউট করি। এই জন্য এটা হলো সি মানে কম্পিউটেড আর ক্যালকুলেটেড কাই স্কোয়ার ভ্যালু, আর কাই স্কোয়ার টি মানে হচ্ছে টেবুলেটেড কাই স্কোয়ার ভ্যালু। তাহলে যদি 3.84 এর সাথে বেশি হয় তাহলে আমাদের দুইটাতে কিন্তু বেশি পাইছি না? আমরা দুইটাতে পেয়েছি বেশি আর দুইটাতে পেয়েছি কম। ভিলেজ সি আর ভিলেজ ডিতে পাইছি কম, আর ভিলেজ এ আর ভিলেজ বিতে পেয়েছি বেশি। তাহলে পি ভ্যালু কি এক সমান হবে না আলাদা আলাদা হবে? আলাদা আলাদা হবে, তাই না? তাহলে এখানে পি ভ্যালু কত কি হবে? সিগনিফিক্যান্ট। তাহলে যদি এভাবে লিখি তাহলে কি হবে? না না, অঙ্কে মানে পি লেস দেন হবে না গ্রেটার দেন হবে? লেস দেন 0.05। আর এখানে এখানে মোর দেন, এখানে আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ার তো? থ্যাংক ইউ সো মাচ। 3.84টা এটা কিসের থেকে আমরা সেট, হ্যাঁ সেট ভ্যালু টেবিলে আছে, আমাদের খোঁজা লাগবে না। সায়েন্টিস্টরা ইজি করে দিয়েছে, আপনাকে খুঁজতে হবে না। হ্যাঁ, মনে না থাকলে খুঁজতে হবে। সায়েন্টিস্টরা ইজি করে দিয়েছে, আপনাকে খোঁজা লাগবে না। যদি আপনার লেভেল অফ সিগনিফিকেন্স 5% হয় আর কি ডিগ্রি অফ ফ্রিডম 1 হয়, তাহলে আপনি চোখ বন্ধ করে কি বলবেন? কাই স্কোয়ার ভ্যালু ইজ 3.84। কোন কাই স্কোয়ার ভ্যালু? কাই স্কোয়ার টি ভ্যালু। থ্যাংক ইউ সো মাচ, কাই স্কোয়ার টি ভ্যালু। আর আমি কাই স্কোয়ার পি ভ্যালু, কাই স্কোয়ার সি ভ্যালু কত পাইছি? 4 গ্রামে 4 রকম পাইছি, 4 গ্রামে 4 রকম, এটা 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 এটা। তাহলে এই ভিলেজ এ এবং ভিলেজ বিতে হবে কি পি ভ্যালু হবে লেস দেন, আর ভিলেজ সি আর ডিতে হবে মোর দেন। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো। হোয়াট উইল বি দি ভ্যালু অ্যান্ড হোয়াই, এই যে ডিসক্রাইব অলরেডি করে ফেলেছি, এই যে দেখেন। তাহলে ভ্যালু ভিলেজ এ এবং ভিলেজ বিতে হলো পানি দিতে হলো লেস দেন, আর ভিলেজ সি এবং ভিলেজ ডিতে হলো কি মোর দেন। আন্ডারস্ট্যান্ড কি না বলেন? একটু বললেন কাইন্ডলি। আপনারা বাচ্চাদের মতো রেসপন্স করিয়েন। এখন আপনারা বাচ্চা, এখন আর প্রফেসর না। হ্যাঁ, এই সেশনে থাকা অবস্থায় প্রফেসর না। মজা করলাম, রাগ করেন না। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা আমাদের সেট রুল জানি। যদি লেভেল অফ 5% আমরা ইয়ে করি, সিগনিফিকেন্স ডিক্লেয়ার করি, ইন দ্যাট কেস যদি পি ভ্যালু লেস দেন 0.05 হয় তাহলে নাল হাইপোথিসিস কি হয়? রিজেক্টেড হয়। কেন রিজেক্টেড হয়? আমরা ওই যে সেদিন কারবাইকা এবং জোন অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড জোন অফ রিজেকশন করে আমরা দেখিয়েছিলাম, তাই না? সেটা নিঃসন্দেহে আপনাদের মনে আছে। তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড হয় যদি পি ভ্যালু লেস দেন 0.05 হয়, আর পি ভ্যালু যদি মোর দেন 5 হয় তাহলে নাল হাইপোথিসিস কি হয়? অ্যাকসেপ্ট হয়। এটাতে এই অংশটুকু ক্লিয়ার আছে, তাই না? এই অংশটুকু ক্লিয়ার যে পি ভ্যালু লেস দেন হইলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। কারণ কি? নাল হাইপোথিসিস আমরা কি বলছিলাম? পি ভ্যালু লেস দেন 5 মানে কি? রেজাল্ট সিগনিফিক্যান্ট, অর্থাৎ বোতলের সাথে কি সম্পর্ক আছে। আর আমরা নাল হাইপোথিসিস ডিক্লেয়ার করছিলাম কি সম্পর্ক নাই। তাইলে ওটা কি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো? রিজেক্ট হলো। এই জন্য এটা ভেঙে না বললে আবার অনেক সময় কনফিউশন থেকে যায়। নাল হাইপোথিসিস রিজেক্টেড, নাল হাইপোথিসিস রিজেক্টেড। আর ভিলেজ সিতে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, ভিলেজ ডিতে নাল হাইপোথিসিস কি অ্যাকসেপ্টেড। এখন দেখেন মজার ঘটনা ঘটবে, কেমন? সো দি রেজাল্ট ইজ কি সিগনিফিক্যান্ট, রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট, নিচে রেজাল্ট ইজ, সো দি রেজাল্ট ইজ, বলেন আপনার 18 করিয়ে নট সিগনিফিক্যান্ট অ্যাজ পার স্টাডি। এখানে হবে অ্যাজ পার স্টাডি, লেখা হয়নি, লেখা উচিত ছিল। মানে এটা কিসের ফলাফল? স্টাডির ফলাফল, তাই না? স্টাডির ফলাফল। কেন হইছে? দ্যাট দি রেজাল্ট ইজ জেনুইন। এখন আমরা আসল জায়গায় আসছি। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের এই রেজাল্ট জেনুইন? কেন বলতে পারি না ম্যাডাম? মাথা তো নাড়াচ্ছেন, কিন্তু কেন বলতে পারি না? রিসার্চার বায়াস ছিল না, হ্যাঁ সেটা হতে পারে। কেন বলতে পারি না? আমরা আসতেছি, একটু চিন্তা করে, আধা মিনিট চিন্তা করেন, নাহলে কিন্তু পরের স্লাইড মাথায় ঢুকবে কম। কারণ যখনই বুঝে যে আমি রাস্তা পাচ্ছি না খুঁজে, তখন যদি কেউ রাস্তা দেখায় দেয় তখন ওই রাস্তাটা মনে থাকে বেশি। আর যদি কোন দিকে যাব বলার সাথে সাথে যদি বলে যে দিক যান,
তাহলে মনে থাকে কম। আপনি 10 ফিট হাইটে চলে গেছেন, তারপরে যদি আবার ব্যাক করেন, তারপরে বলে আপনি ভুল বললেন কেন, আপনি তো এই দিক দিয়ে যাবেন, তখন আপনার ওটা সারা জীবন মনে থাকবে। এখন আধা মিনিট চিন্তা করেন, তাইলে আপনার বেশি মনে থাকবে। কিছু পজিটিভ কিছু নেগেটিভ। কেন জেনুইন? জেনুইন মে অর মে নট বি জেনুইন। আমাদের এই রেজাল্টটা দেখালাম, তাই না? দেখালাম না, পাইছি, আমরা দেখাই নাই। কেমন? ক্যান উই সে দ্যাট দি রেজাল্ট ইজ ইন জেনুইন? নো, ইয়েস, অ্যাপারেন্টলি ইউ ক্যান সে দ্যাট দি রেজাল্ট অফ দি স্টাডি ইজ জেনুইন। শব্দটা কি আছে? অ্যাপারেন্টলি। অ্যাপারেন্টলির বাংলা কি? সম্ভবত, ধারণা মতো, স্পষ্টত বা বলতে পারি। কিন্তু অ্যাপারেন্টলি উই ক্যান সে অ্যাজ পার দি স্টাডি, কি বল, এটিতে আমরা পাইছি, তাই না? কি পাইছি? পজিটিভ রিলেশনশিপ বিটুইন বোটল অ্যান্ড ফিডিং অ্যান্ড ডায়রিয়া। কোথায় পাইছি? ভিলেজেতে। ভিলেজ বিতে কি পাইছি? পজিটিভ রিলেশনশিপ বিটুইন বোটল ফিডিং অ্যান্ড ডায়রিয়া। ভিলেজ সিতে কি পাইছি? নেগেটিভ রিলেশনশিপ বিটুইন, ঠিক তো? একমত কিনা? একমত। ভিলেজ ডিতে পেয়েছি নেগেটিভ রিলেশনশিপ বিটুইন বোটল ফিডিং অ্যান্ড ডায়রিয়া। আচ্ছা, এখন আমরা দেখি। দ্যাট মিনস as per study we can say bottle feeding is responsible for occurring diarrhea। বলতে পারি as কি আছে, কথাটা কি আছে? as per study। মনে রাখেন, কিন্তু এই কথাটা বেশি মনে রাখেন, এই জন্য আন্ডারলাইন করা হয়েছে। আবার এখানেও ভিলেজ বিতেও বলতে পারি as per study we can say যে that means বলতে পারি bottle feeding is responsible for occurring diarrhea। আর ভিলেজ সিতে as per study we can say bottle feeding is not responsible for occurring diarrhea। ভিলেজ ডিতেও as per study bottle feeding we can say bottle feeding is not responsible for occurring diarrhea। But in true sense কি the significant and non-significant results found in the above studies in 4 villages may or may not be genuine। It might also be happen due to the presence of some hidden factors in the nature। আমাদের এই শুধু বোটলের কারণে এই ডায়রিয়া নাও হয়ে থাকতে পারে। আমরা যে কোনোটাতে বেশি পাইছি, কোনোটাতে কম পাইছি, সেখানে কিছু না কিছু হিডেন ফ্যাক্টর হয়তো বা থেকে থাকতে মে অর মে নট বি, থেকে থাকতে পারে। কোথায় আছে কোথায় নাই আমরা জানি না, কিন্তু বোঝার সুবিধার্থে উদাহরণ দেওয়ার জন্য আমরা ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? এই স্লাইডটা বুঝে আসছে তো? ক্লিয়ার কি না এই স্লাইডটা? যদি ক্লিয়ার হয় তাহলে আমি প্রসিড করবো। ক্লিয়ার কি না? কাইন্ডলি জি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ফলোয়িং হিডেন ফ্যাক্টরস, র্যান্ডম ফ্যাক্টরস, এটাকে বলে র্যান্ডম ফ্যাক্টরস। এই ফ্যাক্টরগুলোর নাম হলো সিস্টেমেটিক ফ্যাক্টরস। সায়েন্টিস্ট এভাবে নাম দিয়েছেন। ফলোয়িং হিডেন ফ্যাক্টরস, র্যান্ডম অ্যান্ড সিস্টেমেটিক ফ্যাক্টরস মে হ্যাভ রোল ইন দি অকারেন্স অফ গ্যাস্ট্রোএন্টারাইটিস। এই দুই ধরনের ফ্যাক্টর অথবা এক ধরনের ফ্যাক্টর অথবা এটার কিছু কোনো না কোনো গ্রামে কি থেকে থাকতে পারে। কোনো গ্রামে হয়তো ফ্যাক্টর নাই, কোনো গ্রামে হয়তো ফ্যাক্টর আছে, এমনটা কিন্তু হয়ে থাকতে পারে, আমরা কিন্তু জানি না। তাহলে র্যান্ডম ফ্যাক্টর বলে যে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আননোন, জানা যায় না। কিছু হতে পারে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পলিং টেকনিক, এটা হতে পারে যে নন র্যান্ডম না করাটা আপনার এটাকে র্যান্ডম ফ্যাক্টর বলে। আর সিস্টেমেটিক ফ্যাক্টর বলে যে প্রসিডিউরের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, ওয়াটারের সমস্যা থাকতে পারে, প্রিপারেশনের সমস্যা প্রিজার্ভেশনের সমস্যা থাকতে পারে। এখানে আবার ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর থাকতে পারে, যেমন আপনার কোথায় আছে যেন ওরাল থ্রাশ, লো ইমিউনিটি, এগুলি থাকতে পারে। এটা যেটা সম্পর্কে কিছুটা ধারণা, সায়েন্টিস্টরা সিস্টেমেটিক বলছে, অবশ্যই সিস্টেমিকও বলা যায় হয়তো। পার্থক্যটা হলো যে এখানে যে এই ফ্যাক্টরগুলো মোটেই জানা যায় না। কিছু কিছু ফ্যাক্টর আছে র্যান্ডম, আপনি ওই যে যাদবদের মতো আপনি জানেনই না যে আসলে এখানে কি কাজ করেছে, কেমন। আর এটা আনপ্রেডিক্টেবল, প্রেডিক্টই করা যায় না। আর এখানে আপনি খুব অনুসন্ধান করলে আপনি জানতে পারবেন, খুঁজে বের করতে পারবেন। যদিও আমাদের সেটা বের করার দায়িত্ব না, আমাদের সেটাতে আলাদা অবজেক্টিভস নিয়ে যদি স্টাডি করি তখন সেটা আমাদের দায়িত্ব হয়ে যাবে, কেমন। কারণ স্টাডির লুকস ফর, এই যে সেই লুকস ফর শত্রুস, স্টাডির যে লুকস ফর কী হবে এটা ডিপেন্ড করে কার উপরে? অবজেক্টিভের উপরে। কিসের উপরে? অবজেক্টিভ। কি লুকস ফর, আপনি কি ফাইন্ড আউট করবেন, কোন দিকে আগাবেন, এটা ডিপেন্ড করবে কার উপরে? অবজেক্টিভের উপরে। সেটা আবার আমাদের আলাদা কী বলে অবজেক্টিভ নিয়ে স্টাডি করতে হবে। যদি আমরা করি তাহলে এখানে আমাদের
কি লার্নেড পার্টিসিপেন্ট যেটা প্রশ্ন করছেন যে এখানে সেটা প্রেডিক্ট করা সম্ভব বা কিছু ধারণা করা সম্ভব, খুঁজে পাওয়া সম্ভব অ্যাজ এ হোল সবগুলো হিডেন অ্যাজ এ হোল। ইয়েস, দিস ইজ দি মোস্ট কম্প্রোমাইজিং কি বলে পয়েন্ট। আমাদের এইটা আমরা আজকে যেহেতু কি বলে ফ্যাক্টর নিয়ে আলোচনা করছি না, আমাদের এইটা চার্চিতে বেটার বলার ভালো যে আমাদের অ্যাজ এ হোল সবগুলো কি হিডেন ফ্যাক্টর। এই হিডেন ফ্যাক্টর প্রকৃতিতে থেকে থাকতে পারে। ফলোয়িং হিডেন ফ্যাক্টরস সে ইন আওয়ার রিসার্চ ইন 4 villages রিয়েলিটি রিগার্ডিং প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ হিডেন ফ্যাক্টরস ওয়ার অ্যাজ ফলোজ। আমরা ধরে নিচ্ছি 4টা গ্রামে রিয়েলিটিটা এটা না, আমরা ধরে নিচ্ছি বোঝার জন্য। এখানে যে স্যাম্পলের কথা বলা হলো, যে র্যান্ডম নরমাল বায়াসনেসের কথাটা বলা হলো না কেন? কোনটা? এখানে আগে স্লাইডটা। ও আচ্ছা আচ্ছা, না বায়াসনেসও আছে হয়তো। আগে জাস্ট আগে এই যে র্যান্ডম ফ্যাক্টরস ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পলিং টেকনিক, নন র্যান্ডম স্যাম্পলিং, তাহলে বায়াসনেসের কথাটা আসলে কেন বললাম যে হিডেন কথাটা বললে এর মধ্যে অনেক, এর মধ্যে বায়াস, কিছু কিছু বায়াস এমনি চলে আসে, আবার এর বাহিরেও অনেক বায়াস আছে, অন্তত 8 থেকে 10 রকমের বায়াস আছে। সবগুলো উল্লেখ করে এখানে আমাদের উদ্দেশ্য না, ওটা আপনি যেটা বলছেন এখানে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র হিডেন ফ্যাক্টরগুলো, হিডেন ফ্যাক্টর এটা আমাদের সব ফ্যাক্টরস ডিটেলস ডিসকাস করাটা আমাদের পারপাস না, আমাদের শুধু শো করার পারপাস যে হিডেন ফ্যাক্টরস আছে, হিডেন ফ্যাক্টরস থাকতে পারে। দেয়ার মে বি প্রেজেন্ট সাম হিডেন ফ্যাক্টর। সে ইন আওয়ার রিসার্চ ইন 4 villages রিয়ালিটি রিগার্ডিং প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ হিডেন ফ্যাক্টরস ওয়ার অ্যাজ ফলোস। আমরা ধরে নিলাম এই যে নিচে যে স্লাইডটা আসতেছে এরকম ছিল হিডেন ফ্যাক্টরগুলো অবস্থা। কীরকম দেখেন, মজার দৃশ্য। ওই যে গৌতম কি যেন একজন যে ইয়ে করে ইউটিউব করে 2 লাইন পরে বলে মজা না, মজা ভালোই লাগে, মজা না। আচ্ছা, তো সেরকম মজা না। দেখেন গ্যাস্ট্রোএন্টারাইটিস ডায়রিয়া অকার্ড অনলি ফর বোটল ভিলেজ এ এবং ভিলেজ বিতে, নো আদার ফ্যাক্টরস আর প্রেজেন্ট। আমরা ধরে নিচ্ছি বোঝার জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য তো ধরে নিতে হয়, নাহলে তো আমরা বুঝতে পারবো না। আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি ভিলেজ এ এবং ভিলেজ সিতে হচ্ছে কি বলেন, এই টেবিলটা না বুঝলে সামনে প্রসিড করে কোনো লাভ হবে না। আগেই বলছি আজকের ক্লাস হচ্ছে ফুল অ্যাটেনশন দেওয়ার ক্লাস, এবং আপনারা সবাই 100% অ্যাটেনশন দিচ্ছেন, এটা আমাকে খুব মুগ্ধ করছে যে সব দিনই দেন আপনারা, আজকে আর একটু বেশি দিচ্ছেন। যে নো আদার ফ্যাক্টরস ওয়ার প্রেজেন্ট, এটা হলো আমরা ধরে নিচ্ছি সে, আগে বলছি সে ভিলেজ এ এবং ভিলেজ সিতে অন্য কোনো ফ্যাক্টর, হিডেন ফ্যাক্টর নাই, নো আদার হিডেন ফ্যাক্টর। এখানে হিডেন শব্দ লিখলে ভালো হতো, নো আদার হিডেন ফ্যাক্টরস নাই। না, যদি না থাকে তাহলে এখানে যে ডায়রিয়া ঘটছে এবং ঘটে নাই, এটা কার জন্য? অনলি রোলটা কার? অনলি বোটল। এখানে আর কারো রোল নাই, বোটলই এখানে দায়ী, এই বেটা বোতলই দায়ী। আবার এখানে ভিলেজ বি এবং ভিলেজ ডিতে আমরা ধরে নিচ্ছি সেখানে সাম আদার হিডেন ফ্যাক্টরস আর প্রেজেন্ট, কিছু হিডেন ফ্যাক্টর ছিল। যেহেতু হিডেন ফ্যাক্টর ছিল তাহলে সেখানে বোটল কিন্তু একমাত্র কি দায়ী না। তাইলে এটাকে আমরা আরেকটু রিল্যাক্স করতে পারি, এখানে প্রকৃতিতে এই ডায়রিয়া ঘটানোর মতো কারণ কি নাই, এক্সিস্ট করে না নাকি? সাম আদার ফ্যাক্টরস, কিছু ফ্যাক্টর সেখানে আছে, প্রকৃতিতে এক্সিস্ট করে না প্রকৃতিতে। আবার আমি বলি, এখানে দেখেন যে নো আদার ফ্যাক্টরস ওয়ার প্রেজেন্ট ইন দি নেচারে অন্য কোনো ফ্যাক্টর নাই যে বোটল ইয়ে করতে পারে, কি বলে, ডায়রিয়া ঘটাতে পারে। তাইলে এখানে যে ডায়রিয়াটা হয়েছে এটা কার জন্য হয়েছে? শুধুমাত্র বোটলের জন্য হয়েছে। আর এখানে যে ডায়রিয়াটা হয়েছে এইটা শুধুমাত্র বোতলের জন্য হয় নাই, কারণ হ্যাঁ বোটল প্লাস প্রকৃতি, এইভাবে লিখলে ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ। আমি সামনে স্লাইড, আমি কিন্তু প্রত্যেকটা সেশন থেকে লার্ন করি। একটা ইনস্টিটিউটে যখন ক্লাস নেই ওখান থেকে কিছু লার্ন করলে ওইটা আবার যোগ করে আবার পরের ইনস্টিটিউটে যে সেটা ইয়ে করি। হ্যাঁ, এটা আমি লার্ন করলাম। এখানে লিখে নেব বোতল প্লাস প্রকৃতি, আর এখানে অনলি বোতল, তাইলে সুবিধা হবে। বোতল প্লাস প্রকৃতি হলো কি আপনার এই ভিলেজ বিতে যে পজিটিভ ছিল না ভিলেজ বিতে, এটা কিসের ভিত্তিতে? অ্যাজ পার স্টাডি, যেখান থেকে আসছে অ্যাজ পার স্টাডি, এটাও অ্যাজ পার স্টাডি। এখন আমরা অ্যাজ পার নেচারে দেখতেছি ভিন্ন জিনিস বা অন্যরকম জিনিস। এখানে এই টেবিলে আমরা ছিলাম যে ভিলেজ এ এবং ভিলেজ সিতে আপনার প্রকৃতিতে যে রিয়ালিটি আছে সেই রিয়ালিটি হলো যে ইয়েটা যেটা ঘটেছে, কী বল, ডায়রিয়া হওয়া এবং না হওয়ার বিষয় যেটা ঘটেছে সেটা শুধুমাত্র কার জন্য? বোটলের জন্য। আর এখানে আমরা নতুন যে শব্দটা পাইলাম খুব ভালো লাগছে, যে ডায়রিয়া অকার এবং নন অকারেন্সের যে ঘটনা ঘটেছে সেটা বোটল প্লাস
নেচার। ঠিক আছে, শুধু অনলি বোটলের জন্য নয়, নট অনলি ফর বোটল। এখন আমরা পরের স্লাইডে যাই। এটা ওই আগের কথাটি লেখা হয়েছে, অ্যাজ পার রিসার্চ পজিটিভ রিলেশনশিপ বিটুইন ব্রেস্ট ফিডিং অ্যান্ড ডায়রিয়া। এটা হলো কি অ্যাজ পার রিসার্চ, এখানে পজিটিভ পাইছিলাম, ভিলেজ বিতে কী পাইছিলাম পজিটিভ। এটা হলো এই যে আগের আমরা ওই অ্যারো দিলে ক্লামজি হয়ে যায়, এই জন্য দিই নেই। এটা হলো এই দুইটা স্লাইডের জন্য প্রযোজ্য, এই উপরের এই লেখাটা। আবার এই সোজাসুজি এটা প্রযোজ্য হলো এই রিসার্চের ফলাফল। তাহলে বাম পাশে আছে কি রিসার্চের ফলাফল, আর উপরে আছে প্রকৃতি, রিয়ালিটি ইন নেচার। তাহলে এটা হলো রিয়ালিটি ইন, বলেন আটার করি, রিয়ালিটি নেচার। আর এটা হলো ফাইন্ডিংস অফ দি রিসার্চ, বাম পাশে হলো ফাইন্ডিংস অফ দি রিসার্চ। এখন আমরা এটা এখানে অ্যারো দেই নেই যে ক্লামজি হয়ে যায়, আপনারা এমনিই বুঝবেন। এটা হচ্ছে শুধু এই অংশটার ফলাফল, অ্যাজ পার রিসার্চ, অ্যাজ পার রিসার্চ পজিটিভ পজিটিভ। জি জি ব্রোটল ফিডিং, সরি এটা প্রিন্ট টাইপিং মিস্টেক, এটা ক্ষমা সুন্দর। কেমন, এটা হলো ব্রেস্টের জায়গায় বোটল হবে আর কি। হ্যাঁ, সবগুলিতে বোটল আছে, এখানে ভুলে ব্রেস্ট লেখা হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখলাম ডান পাশে দেখেন আরেকটা ঘটছে, আরেকটা করে লেখা চলে আসছে। এটা হলো উপরে এটা এটা হলো অ্যাজ পার রিসার্চ, আর এটা হলো অ্যাজ পার রিয়ালিটি ইন নেচার। কী আছে, পজিটিভ রিলেশনশিপ বিটুইন বোটল ফিডিং অ্যান্ড ডায়রিয়া। কারণ বোটল নিজেই ঘটাইছে, এই প্রকৃতি তো বোটল, এই বোটল ছাড়া যেহেতু নো আদার ফ্যাক্টর, অন্য কোনো ফ্যাক্টর নাই, বোতলই দায়ী। তাহলে প্রকৃতিতেও বোতল দায়ী, আর রিসার্চও কে দায়ী, বোটল দায়ী। আর এখানে হলো প্রকৃতিতে কে দায়ী, রিসার্চে কে দায়ী, বোটল দায়ী, আর প্রকৃতিতে বোতল দায়ী না। বোতল একমাত্র দায়ী না, বোতল প্লাস নেচার, তাহলে বোতল একমাত্র দায়ী না। আবার এখানে যদি বলি ভিলেজ সিতে নেগেটিভ, তাহলে রিসার্চের ফলাফল হলো নেগেটিভ। কাজ স্কোয়ার পাইছিলাম না, বেশি পাইছিলাম না, মোর দেন 0.05 পেয়েছিলাম। তাহলে প্রকৃতিতে রিসার্চের রেজাল্ট অনুযায়ী অ্যাজ পার দি রেজাল্ট এটা নেগেটিভ, বাট অ্যাজ পার দি রিয়ালিটি কি পজিটিভ, কারণ বোতল একমাত্রই ঘটাইছে, এখানে প্রকৃতিতে কোনো ফ্যাক্টর বিদ্যমান ছিল না। আর এখানে রিসার্চের রেজাল্ট অনুযায়ী নেগেটিভ, এই যে এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ। আবার প্রকৃতিতে কি কিছু ফ্যাক্টর আছে, তাহলে বোতল একমাত্র দায়ী না, তাহলে এখানেও প্রকৃতিতেও নেগেটিভ, কারণ বোতল একমাত্র দায়ী না। বোতল যেহেতু একমাত্র দায়ী না, কাজে রেজাল্টটা কি নেগেটিভ। তাহলে এখানে হচ্ছে পজিটিভ প্লাস পজিটিভ, পজিটিভ মাইনাস নেগেটিভ, নেগেটিভ প্লাস পজিটিভ, নেগেটিভ প্লাস নেগেটিভ। আমরা যদি হাউ ক্যান উই ড্র অ্যান ইন্টারপ্রিটেশন, আমরা এখন ইন্টারপ্রিটেশন কীভাবে ড্র করতে পারি, এটার জন্য লেটার সি অ্যান এক্সাম্পল। একটা গল্প, ওই যে ম্যাডাম যে গল্প বলছিলেন, আমরা সেই গল্পটা যাই। সংক্ষিপ্ত গল্প, ওই একই জিনিস গল্পের দ্বারা বললে আরেকটু হয়তো মনে বেশি থাকবে। সেটা হলো 4টা বাড়ি ছিল, এই 4টা বাড়িতে একজন লোক চাকরি করত, তার নাম ছিল মিস্টার যদু। আধুনিক সিস্টেমের বাড়ি মনে করেন এ, রোডের এই পাশে এ আর বি, রোডের এই পাশে সি অ্যান্ড ডি। যদু এই 4 বাসায় ক্লিনিংয়ের, হাউসকিপিংয়ের কাজ করে 2 ঘন্টা করে, এই বাড়িতে 2 ঘন্টা করে কাজ করে। হঠাৎ একদিন দেখা গেল এই 4 বাড়িতেই স্বর্ণের গহনা হারিয়ে গিয়েছে, তাদের লকার করে বা যেভাবে হোক হারিয়ে গেছে। পুলিশকে ডাকা হলো, পুলিশ ইনভেস্টিগেশন করলো। ইনভেস্টিগেশন যত পদ্ধতি আছে সমস্ত পদ্ধতি অ্যাডাপ্ট করে পুলিশ ইনভেস্টিগেশন করলো। করার পরে পুলিশ সিদ্ধান্তে পৌঁছালো যে, কী সিদ্ধান্তে পৌঁছালো, তদন্তের ফলাফল, এটা হলো তদন্তের ফলাফল। তদন্তে প্রমাণিত হয়েছে যদু চুরি করেছে, তদন্তে প্রমাণিত হয়েছে যদু চুরি করেছে। তাহলে বিলে বা হাউস এ এবং হাউস বিতে পুলিশের তদন্তে প্রমাণিত হয়েছে যদু চুরি করেছে, আর হাউস সি এবং হাউস ডিতে প্রমাণিত হয়েছে কি যদু চুরি করে নাই। তাহলে দেখেন চুরি করলো কেউ, 4টা বাড়ি একসাথে চুরি হলো, চুরি তো কেউ করেছে, কিন্তু পুলিশ প্রমাণ করতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই। এই যে তদন্তে প্রমাণিত হয়েছে, পড়ছেন কিনা লাইনটা, তদন্তে প্রমাণিত হয়েছে যদু চুরি করে নাই। তদন্তের প্রমাণ, তদন্তের রেজাল্ট এটা যে যদু চুরি করে নাই, কিন্তু যদু চুরি করছে। আরে আপনি কি দেখছেন, আপনি সেখানে ছিলেন না? আসতেছি তো, রাখো
আপনি সেখানে ছিলেন কিনা? আচ্ছা, এখন আমরা আসতেছি। আমরা আমাদের মকবুল স্যার অ্যাডভান্স গেছেন, আমরা তো সেখানে আসতেছি। থ্যাংক ইউ। আমরা সেখানে আসতেছি কেমন। কিন্তু পৃথিবীতে 750 কোটি মানুষ, কোনো তদন্তে পৃথিবীর সমস্ত সুপার ইনভেস্টিগেশনও যদি বের হয়ে না আসে, এই 750 কোটি মানুষের মধ্যে একটা মানুষ জানে যে কে ওই কোন বাড়িতে সে চুরি করেছে, 4টা বাড়িতেই করেছে না কোনো বাড়িতে করে নাই, না কোন 2টা বাড়িতে করেছে বা 2টা বাড়িতে করেছে। হু ইজ দ্যাট পারসন? যদু। পৃথিবীতে কেউ না জানলো একটা মানুষ জানে কোথায় চুরি করছে, কোথায় চুরি করে নাই। সেই রিয়ালিটি, দ্যাট ইজ দি রিয়ালিটি অফ কি? দ্যাট ইজ দি রিয়ালিটি অফ নেচার। বলেন, দ্যাট ইজ দি রিয়ালিটি অফ নেচার। সেই রিয়ালিটিতে আল্লাহ তো জানেই, সে নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ তো সবার উপরে জানে, সেটা আমাদের মানে এই আলোচনার বিষয় না। হ্যাঁ, বাস্তবতা প্রকৃতপক্ষে যা ঘটেছে, বাস্তবতা মানে কি? প্রকৃতপক্ষে যা ঘটেছে, বাস্তবতা হচ্ছে প্রকৃতপক্ষে যা ঘটেছে সেটা হচ্ছে হাউস এতে আমরা এটা তদন্তে পুলিশ প্রমাণ করতে পারে নাই, প্রমাণ করেছে, কিন্তু আসলে যদিও চুরি কি করেছে। আবার হাউস বিতে তদন্তে প্রমাণিত হয়েছে যদু চুরি করেছে, কিন্তু আসলে যদু চুরি করে নাই, বাস্তবে যদু চুরি করে নাই। আবার হাউস সিতে যদু চুরি করেছে, কিন্তু পুলিশ তদন্ত প্রমাণ করতে পারে নাই। আবার হাউস ডিতে যদু চুরি করে নাই, পুলিশও তদন্ত করতে পারে নাই। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি দাঁড়ালো? দুইটা ইনকারেক্ট। তাহলে ইন কন্ট্রাস্ট টু রিয়ালিটি, যদু যে মনে মনে জানে সেটা কাউকে সে বলে নাই, সেটা তো সে বলবে না। সে মনে মনে যেটা সে জানে সেটা আমরা ধরে নিচ্ছি। সেটা হলো যে পুলিশি তদন্তে এখন হাউস এর ফলাফলটা কি, নিট ফলাফলটা কি? হাউস এর নিট ফলাফল পুলিশি তদন্তে চুরি প্রমাণিত হয়েছে এবং আসলেও যদুই চুরি করেছে। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? চুরি করে চোর প্রমাণিত। পুলিশি তদন্তে চুরি প্রমাণিত হয়েছে, কিন্তু আসলে যদু চুরি করে নাই। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? চুরি না করেও চোর প্রমাণিত। আবার হাউস ডিতে সিতে পুলিশি তদন্তে চুরি প্রমাণিত হয় নাই, কিন্তু আসলে যদুই চুরি করেছে। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? চুরি করেও নির্দোষ প্রমাণিত। আবার হাউস ডিতে পুলিশি তদন্তে চুরি প্রমাণিত হয় নাই এবং আসলেও যদু চুরি করে নাই। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? চুরি না করে চোর প্রমাণিত, চুরি না করে নির্দোষ প্রমাণিত। তাহলে একটা দাঁড়ালো চুরি করে চোর প্রমাণিত, চুরি না করেও চোর প্রমাণিত, চুরি করেও নির্দোষ প্রমাণিত, চুরি না করে নির্দোষ প্রমাণিত। চারটা কি 4 রকম দাঁড়ালো না? 4 রকম মানে 2 রকম, তাই না? মানে এটা হলো কি, এটা প্লাস প্লাস প্লাস, মানে প্রকৃতপক্ষে বাস্তবতা পজিটিভ আর পুলিশি তদন্ত পজিটিভ। এটা বাস্তবতা কি? বাস্তবতা নেগেটিভ, সে চুরি করে নাই, নেগেটিভ, কিন্তু পুলিশি তদন্তে চুরি প্রমাণিত পজিটিভ। তাহলে পজিটিভ প্লাস নেগেটিভ, তাই না? এখন আমরা দেখি ডিসিশন অফ আইও। সাংঘাতিক না? থ্যাংক ইউ সো মাচ ফর আটারিং সাংঘাতিক। যে ডিসিশন অফ আইও মানে কি? অফিসার। ডিসিশন অফ আইও অন দি রেজাল্ট অফ ইনভেস্টিগেশন ইজ রাইট ইন দি কন্টেক্সট অফ রিয়ালিটি। হাউস এতে আইও যেটা ডিসিশন নিয়েছিল এটা কি? রাইট। আর হাউস বিতে রং, হাউস সিতে হাউস ডিতে রাইট। তাহলে আইও সাহেবের যে তদন্তের ফলাফল, আইও হি ইজ আইও অফ পুলিশ, উই আর আইও অফ কি? রিসার্চ। পার্থক্য, আমরাও আইও তারও আইও, তারাও ইনভেস্টিগেশন করে আমরাও ইনভেস্টিগেশন করি, তারাও নাল হাইপোথিসিস ধরে আমরাও নাল হাইপোথিসিস। আমাদের দেশে কনভেনশনাল পুলিশ না, ইন ট্রু সেন্স, বা এখন মডার্ন পুলিশ যেটা অ্যাজ পার রিয়াল ক্রিমিনোলজি, আসমার সাবজেক্ট যেটা অ্যাজ পার রিয়াল ক্রিমিনোলজি যেটা হওয়া উচিত। ডিসিশন অফ আইও অন দি রেজাল্ট অফ ইনভেস্টিগেশন ইজ রং, এটা রং। তাহলে এটা রং, এটা রং, এতে রাইট আর ডিতে রাইট। আচ্ছা, এখন লেট আস রিলেট উইথ দি রিসার্চ। আসেন এখন আমরা রিসার্চের সাথে রিলেট করার চেষ্টা করি, কেমন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, আচ্ছা। ইনস্ট্যান্টলি আমাদের প্রফেসর মকবুল স্যারের মতো সাথে সাথে প্রশ্ন করবেন, কেমন? তাইলে বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। এখন এতক্ষণ আমরা গল্পের মধ্যে ছিলাম, এখন আমরা আবার রিয়েলিটিতে ফিরে যাই, রিয়েলিটির সাথে রিলেট করি।
রিয়েলিটিটা কি ছিল? বাম পাশে ছিল রিসার্চের ফলাফল, আর উপরে ছিল কি? রিয়ালিটি ইন নেচার। তাহলে রিয়ালিটি অফ নেচার এখানে ছিল শুধু নো আদার ফ্যাক্টরস রেসপন্সিবল, শুধু বোতলই দায়ী। আর এখানে সাম আদার ফ্যাক্টর ছিল, সুতরাং ফ্যাক্টরসও কাজ করছে, বোতলও কাজ করছে, বোতল প্লাস প্রকৃতি, যেটা আমাদের মুকুল স্যার বলছেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভিলেজ এতে হলো বাই দি রিসার্চ দি রিলেশনশিপ ফাউন্ড কি? এই যে পজিটিভ পাইছিলাম না, মনে আছে তো? আর ভিলেজ বিতে কি পাইছিলাম? পজিটিভ পাইছিলাম তো। আচ্ছা, যদি আমরা পজিটিভ পেয়ে থাকি তাইলে আমাদের রিসার্চের ফর্মুলা অনুযায়ী নাল হাইপোথিসিস কি হয়? এটা ঠিক আছে তো? নাল হাইপোথিসিস কি? রিজেক্টেড। এখানে নাল হাইপোথিসিস রিজেক্টেড। আবার ভিলেজ সিতে আমরা কি পাইছি? পুলিশি তদন্তে আর রিসার্চের ফলাফলটা পাইছিলাম নেগেটিভ, তাই না? তাই নেগেটিভ যদি পাই তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এ তো কোনো কনফিউশন নেই এ পর্যন্ত। আবার এখানেও নাল হাইপোথিসিস কি? অ্যাকসেপ্টেড। তাহলে দুইটাতে নাল হাইপোথিসিস রিজেক্টেড, দুইটাতে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এখন আমরা আসি, আরেকটা ঘর চলে আসলো নিচে। এই দুইটা কিন্তু আগেই ছিল। বাই দি রিসার্চ দি রিলেশনশিপ ফাউন্ড পজিটিভ, সো নাল হাইপোথিসিস ইজ কি? রিজেক্টেড। নিচে লাইনে আসলো বাট অ্যান্ড ইট ইজ অলসো সাপোর্টেড বাই দি রিয়ালিটি ইন নেচার। নাকি কনফিউশন আছে কি না? রিয়ালিটিতে বোতলই দায়ী, কারণ কোনো ফ্যাক্টর নাই। তাহলে প্রকৃতির দ্বারা, রিয়ালিটির দ্বারা এটা সাপোর্টেড হলো না নালিফাই হলো? সাপোর্ট হলো। বাট ইট ইজ সাপোর্টেড বাই দি রিয়ালিটি। খেয়াল এটুকুই থাকেন। আবার এখানে বাই দি রিসার্চ দি রিলেশনশিপ ফাউন্ড পজিটিভ, হ্যাঁ H0 রিজেক্টেড, বাট ইট ইজ নট সাপোর্টেড বাই দি কি? রিয়ালিটি। কারণ কি? প্রকৃতিতে আরও কিছু ফ্যাক্টর আছে, বোতল প্লাস প্রকৃতি। সুতরাং বোতল প্লাস প্রকৃতি। থ্যাংক ইউ সো মাচ। এই জন্য এখানে কি বাট ইট ইজ, সুতরাং এটা প্রকৃতির দ্বারা কি হলো না? সাপোর্টেড হলো না, প্রকৃতির দ্বারা সাপোর্টেড হলো না। তাহলে এটা এতে প্রকৃতির দ্বারা সাপোর্টেড, রিয়েলিটি বাই ইন নেচার। বিতে নট সাপোর্টেড বাই রিয়েলিটি নেচার। সিতে নট সাপোর্টেড, কারণ পুলিশ তদন্তে কি আমাদের রিসার্চে কি আসছে? রিসার্চে আসছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, তার মানে রেজাল্ট ইজ নন সিগনিফিক্যান্ট। কিন্তু প্রকৃতি বলছে যে না, প্রকৃতিতে কোনো ফ্যাক্টর নাই, বোতলই দায়ী। প্রকৃতিতে রিয়ালিটি হচ্ছে বোতলই দায়ী, কিন্তু আমরা রিসার্চে প্রমাণ করতে পারি নাই। তাহলে কি হলো? বাট ইট ইজ নট সাপোর্টেড বাই দি রিয়ালিটি দ্বারা এটা সাপোর্টেড হলো না। এটা আবার কি বলে? ইট ইজ অলসো সাপোর্টেড বাই দি রিয়ালিটি। এটা এরকম। এখন তাহলে আমাদের এই কথাটা আমরা বলতে পারি না, যে কথাটা আগেই আপনারা বলেছিলেন? তাহলে এটা ট্রু পজিটিভ না? কারণ রিসার্চের ফলাফল পজিটিভ, আবার প্রকৃতির সাপোর্ট করছে। তাহলে কি হলো? ট্রু পজিটিভ। এটা রিসার্চের ফলাফল সিগনিফিক্যান্ট, বোতলের সম্পর্ক আছে, কিন্তু প্রকৃতিতে বলছে বোতল প্লাস প্রকৃতি, শুধু বোতল একমাত্র দায়ী না। কনফিউশন আছে? সো দি রেজাল্ট ইজ এই চারটাতে কোনো আপত্তি আছে কি না? নাই। যদি না থাকে উই ক্যান প্রসিড ফার্দার। এই বাম পাশের কোনার লেখাটা দেওয়া যায় কি না? ডিসিশন অফ রিজেক্টিং হাইপোথিসিস ওয়াজ রাইট। ওই যে আমরা হাইপোথিসিস রিজেক্ট করছিলাম 3 স্লাইড আগে, এই যে হাইপোথিসিস রিজেক্ট করছি, অ্যাকসেপ্ট করছি। এই ডিসিশনটা এখন আমরা ভেরিফাই করব, কন্ট্রাস্ট করব উইথ কি? উইথ রিয়ালিটি। আমরা কন্ট্রাস্ট করে কি পেলাম? ডিসিশন অফ রিজেক্টিং H0 ওয়াজ কি? রাইট, কারণ ট্রু পজিটিভ। আর এটা ফলস পজিটিভ, তার মানে ডিসিশন অফ রিজেক্টিং H0 ওয়াজ রং। ডিসিশন অফ অ্যাকসেপ্টিং H0 ওয়াজ রং, কারণ এখানে ফলস নেগেটিভ। আর ডিসিশন অফ অ্যাকসেপ্টিং H0 ওয়াজ কি? রাইট। তাহলে দুইটা পেলাম ফলস আর দুইটা পেলাম রাইট। কেমন? এটা আমরা বলতে পারি। How we can know that in which community factors exist and in which community factors do not exist for causing diarrhea? আমার দুষ্ট ছাত্র দাঁড়ায় যায় যে স্যার এটা শিখে আমাদের লাভ কি? আপনি তো এতক্ষণ বললেন, শিখাইলেন যে কি বলে টাইপ 1 এরার এবং টাইপ 2 এরার কাকে বলে, যে যদি এই আরেকটা স্লাইড বাদ গেছে, সরি,
এই ধরনের সিচুয়েশান যদি হয়, এই যে কি বলে ডিসিশন রিজেক্টিং H0 ওয়াজ রাইট অ্যান্ড ট্রু পজিটিভ, এটাকে কি বলা হয়? কোনো এরার আছে এখানে? আর এখানে কোনো এরার আছে? এই এরারটাকে বলা হয় টাইপ 1 এরার, আর এই এরারটাকে বলা হয় টাইপ 2 এরার। তাহলে আমরা সেই যে 50-40টা স্লাইডের আগে শুরুতে যে আমরা বলছিলাম, আমরা আবার সেখানে কেমনে ফিরে যাই? এখন আমরা কত নম্বর স্লাইডে আছি? 39, তাই না? 39 আবার চলে আসবো। আমরা এই যে 2 নম্বর স্লাইডে বলছিলাম, দেখো এখন আমরা এটা এখন আমরা জাস্টিফাই করব। কেমন? এখন দেখেন জাস্টিফাই করি। এই ডেফিনিশনটা আমরা পড়ছিলাম না একদম ফার্স্ট স্লাইডে? কি বলছিলাম? টাইপ 1 error is a situation where relationship between independent variable and dependent variable was found by the study, though such type of relationship does not exist in the nature. এটা কি টাইপ 1 এরার? মিলে ওই যে এটা কোন ভিলেজে বলেন তো? এটা কোন ভিলেজে? ইন ইজ এ টাইপ 1 এরার ইজ এ সিচুয়েশন ডান। আবার একটু চিন্তা করেন, ইজ এ সিচুয়েশন হোয়ার রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াজ ফাউন্ড বাই দি স্টাডি, বাট দো সাচ টাইপ অফ রিলেশনশিপ ডাজ নট এক্সিস্ট ইন দি নেচার, অথবা ডু নট সাপোর্ট বাই দি রিয়েলিটি। রিয়েলিটি দ্বারা সাপোর্ট করে না, এরকম যদি এটা কোনটা আছে? বিতে আমরা কি পাইছি? স্টাডিতে পজিটিভ পাইছি, কিন্তু প্রকৃতিতে নেগেটিভ। তার মানে এটা ফলস পজিটিভ। এই ফলস পজিটিভকে বলা হয় টাইপ 1 এরার। আন্ডারস্ট্যান্ড? আবার টাইপ 2 এরার বলছি ইজ এ সিচুয়েশন হোয়ার, নিচেটা কাটা গেল নাকি? নিচের অংশটা কাটা গেছে বোধ হয়, ওই যে দেখা যায়। হ্যাঁ, এটা হলো যে টাইপ 2 এরার ইজ এ সিচুয়েশন হোয়ার রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কুড নট বি ফাউন্ড বাই স্টাডি। এটা কোন স্লাইড বলেন তো? কত নম্বর কত নম্বর সেল? সি। ইয়েস, সি স্লাইডে হলো যে আপনার ইয়েতে রিসার্চে প্রমাণ হয় নাই, কিন্তু প্রকৃতিতে প্রমাণিত বা প্রকৃতিতে এই সিচুয়েশন এক্সিস্ট করে। আসলে ওই যে অরিজিনাল যে ইসের ভাষা, স্ট্যাটিস্টিক্সের রিসার্চ মেথোডোলজি যে ল্যাঙ্গুয়েজ, সেগুলিকে চেঞ্জ করে ওন ল্যাঙ্গুয়েজ করা হয়েছে। তো এই জন্য 2-1 জায়গায় আপনাদের একটু হয়তো বা এখনও রিফাইন করা হয়তো বা আরও রিফাইন হয়তো করতে হবে, কারণ ওই ল্যাঙ্গুয়েজে দিলে তো আর আমি এই ক্লাস এইভাবে এইভাবে কন্ডাক্ট করতে পারতাম না, এইভাবে এনজয়েবলও হতো না, প্যালেটেবলও হতো না। সেটা গতানুগতিক যে রিসার্চের ক্লাস বা স্টেটসের ক্লাস যেরকম হয়, 50% ঘুমায় আর 50% নাক ডাকে, তারপরে ক্লাস হয়, এটা সেরকম হতো। এখন এই জন্য 2-1 জায়গায় এখনও শব্দ চয়নের ক্ষেত্রে আরও রিফাইন করতে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা 39 নম্বর স্লাইডে আসছিলাম। এখন আর অল্প একটু বাকি আছে। আমরা টাইপ 1 এরার এবং টাইপ 1 আমরা আমরা হলো এখন ওই যদুর থেকে রিয়েলিটিতে চলে আসবো, না তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে না। কেমন? আমরা যদি যদুর সাথেও রিলেট করি তাই হলো টাইপ 1 হলো যে যদু চুরি করেছে কিন্তু তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছে। আমরা প্রমাণিত হয়েছে। আমরা আবার যাবো ওখানে, অসুবিধা নাই, যতক্ষণ কনফিউশন থাকবে। এক্সাম্পল তো দেওয়া হয় সহজ করার জন্য, এক্সাম্পল তো কঠিন করার জন্য দেওয়া হয় না, তাই না? এখন আমরা দেখি টাইপ 1 এরার। টাইপ 1 এরারে কী ছিল? পুলিশি তদন্তে চুরি প্রমাণিত হয়েছে। এই যে পুলিশ এই পাশে আয়ুষ সাহেব আছে, আয়ুষ সাহেব চুরি প্রমাণ করে ফেলছে, কিন্তু যদি একমাত্র কেউ না জানলে একজন ব্যক্তি জানে, যদু জানে সে চুরি করে নাই, তাহলে এই রেজাল্ট, এই যে ডিসিশনটা, আয়ুষ সাহেবের যে ডিসিশনটা, সেই ডিসিশনটা কি? রং, ভুল। তার মানে এটা ফলস পজিটিভ। আমাদের যে আয়ুষ সাহেবের যে ইনভেস্টিগেশন যে রিপোর্টটা, সেই রিপোর্টটা ফলস পজিটিভ আসছিল, কিন্তু সেটা ফলস পজিটিভ। এইটা খারাপ বেশি। ওই যে গাজী শামসুর রহমান সাহেবের কথার মতো, হ্যাঁ, নির্দোষ যাতে প্রমাণিত না, হ্যাঁ এটা টাইপ। কিন্তু চুরি না করে কি চোর প্রমাণিত, নির্দোষ ব্যক্তি চোর প্রমাণিত, এটা খারাপ বেশি। আর এটা হলো চুরি করে নির্দোষ প্রমাণিত, অর্থাৎ আইনের ভাগ বলে বের হয়ে যায়। ঠিক রিসার্চের ক্ষেত্রে একই কথা। ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে, আপনি প্রমাণ করতে পারেন নাই, কোনো সমস্যা নাই, ওই যে চুরি করে পার পেয়ে যাওয়ার মতো। কিন্তু
ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক নাই, আপনি প্রমাণ করে দিলেন সম্পর্ক আছে, এটা হচ্ছে খারাপ, এটা হচ্ছে মোর ডেঞ্জারাস। আন্ডারস্ট্যান্ড? এই পর্যন্ত এবং এইটার সাথে আপনি রিলেট করবেন হলো আপনার স্টাডি ফাইন্ডিংসটা কী রিলেট করবেন? এই যে লাস্টেরটা, আপনি লাস্টেরটাতে ডিসিশন অফ রিজেক্টিং, আপনি রিসার্চার কী ডিসিশন নিয়েছিল ভিলেজ এতে, যে নাল হাইপোথিসিস কি রিজেক্টেড, এবং প্রকৃতিও বলছে যে বুটলি দায়ী, তার মানে কি নাল হাইপোথিসিস রিজেক্টেড। তাইলে এই রিসার্চার যে ডিসিশন এটা কি আছে? রাইট আছে। আর এখানে রিসার্চার ডিসিশন নিছে নাল হাইপোথিসিস রিজেক্টেড, কিন্তু প্রকৃতি বলছে যে না, বোতল দায়ী না, কারণ প্রকৃতিতে আরও কিছু ফ্যাক্টর আছে। তাহলে এই যে রিসার্চারের যে ডিসিশনটা, এই নাল হাইপোথিসিস রিজেক্ট করার যে ডিসিশনটা, এই ডিসিশনটা কি রং। তাহলে এটার যে যদি আমরা এখন আবার পিছনে ব্যাক করি, তাহলে এই যে পজিটিভ ডিক্লেয়ার করার যে ডিসিশনটা এটা কী ছিল? রং ছিল। পজিটিভ ডিক্লেয়ার করার যে ডিসিশনটা এটা কী ছিল? রং ছিল, এই রং ছিল। এই জন্য তাহলে ওইটাকে আমরা কি পজিটিভ বলতে পারি? ফলস পজিটিভ। ঠিক একইভাবে এটা ফলস নেগেটিভ, এটা ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ, পজিটিভ ট্রু নেগেটিভ। এখন যদি আমরা ওই যদুর গল্পের সাথে মিলাই, তাইলে ভিলেজ এতে হলো ডিসিশন অফ দি রিজেক্টিং H0 বাই দি কি? বাই দি আইও ইন পুলিশ অফিসার, বাই দি রিসার্চার। এই ডিসিশনটা কি ছিল? রাইট ছিল। এটা রাইট ছিল, এটা রং ছিল, এটা রাইট ছিল, এটা রং ছিল। সুতরাং এটা ফলস, এটা ট্রু পজিটিভ, এটা ফলস পজিটিভ। এই ফলস পজিটিভ যেটা, এই একটা স্লাইড বাদ গেছে, অথবা ছিল ডিলিট হয়ে গেছে বোধহয় আমার এই কাজ। না, আছে তো, সরি আছে, আছে। এইটাকে বলা হয়, এই যে ফলস পজিটিভ এটাকেই বলা হয় রিসার্চের ভাষায় কি? টাইপ 1 এরার। আর এই যে ফলস নেগেটিভ এটাকে বলা হয় টাইপ 2 এরার। এই যে এখানেও টাইপ 1 ভুলে হয়ে গেছে, এটা টাইপ 1 এর। এই ভুলটা হয়েছে, ওই কপি পেস্ট করে আনা হয়েছে, তো এটা টাইপ 2 এরার। আপনারা কারেকশন করে নিন, কেমন? এটা টাইপ 1 এরার এবং এটা টাইপ 2 এরার। আচ্ছা, এখনই তো করে দিতে পারি না, গলদ রাখা দরকার কি? 1 সেকেন্ড লাগবে। হিডেন ফ্যাক্টর আছে এবং কোন গ্রামে হিডেন ফ্যাক্টর নাই? আপনি তো এক্সাম্পল দিয়েছেন যে ধরে নাও, তো স্যার ধরে নিলাম, কিন্তু রিসার্চ যখন বাস্তবে করব তখন তো আর আমরা জানবো না যে কোন গ্রামে আছে আর কোন গ্রামে হিডেন ফ্যাক্টর নাই। কঠিন প্রশ্ন না? কঠিন প্রশ্ন, ঠিকই তো বলছো। আসলে কেমনে জানবো? হ্যাঁ, এটা একটা প্রশ্ন, যে এটা আপনাদের করার কথা ছিল, কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে ছাত্ররা না কনফাউন্ডিং জিনিস। হাউ উই ক্যান নো দ্যাট in which community, to some extent it is confounding, how we can know that in which community factors exist and in which community factors do not exist for causing কি? কঠিন প্রশ্ন না? উত্তর কি হবে বলেন তো? স্টাডি থেকে কি পাস্ট এক্সপেরিয়েন্স না। if we cannot know what is the benefit of learning type 1 and type 2 error, স্টুডেন্টরা চাষা চলা প্রশ্ন করে, অনেক সময় কাঠখোট্টার মতো প্রশ্ন করে, স্যার এটা শিখে তাইলে আমার লাভ কি? আমি তো যদি জানতেই না পারি যে কোন গ্রামে আছে আর কোন গ্রামে নাই, উত্তর কি হবে? অ্যান্সার হলো ইটস ট্রু, এটা সত্য, যে কি উই ক্যানট সর্ট আউট দি স্পেসিফিক ফ্যাক্টরস হুইচ আর রেসপন্সিবল ফর কজিং ডায়রিয়া। কোন গ্রামে কোনটা আছে এটা আমরা সর্ট আউট করা আমাদের কাজও না, সর্ট আউট করতে পারবো না, বাট উই উইল বি এবল টু টেক দি প্রিভেন্টিভ মেজার্স এগেনস্ট দি অ্যাকশনস অফ দোজ ফ্যাক্টরস। উদাহরণ কি? উদাহরণ যে কোভিড-19 ভাইরাসকে আমি চিনি, আমি কি ভাইরাস আইসোলেট করেছি? আমি কি ভাইরোলজিস্ট? কিন্তু আমি কি জানি কোভিডের কি দিতে হয়? ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন দিলে কি হয়? কোভিড প্রিভেনশন হয়, বা আরও প্রিভেন্টেবল। যে এটা কে আইডেন্টিফাই করে দিচ্ছে? কে? সায়েন্টিস্টরা। আমরা কি বলি যে সায়েন্টিস্ট কীভাবে এটা ভ্যাকসিনটা বের করলো? আমরা কি হয়তো যারা 2-4 জন যারা ডিপার্টমেন্টে কনসার্ন ডিপার্টমেন্ট যারা ছাত্র পড়ায় তারা হয়তো জানতে পারে, কিন্তু কোটি কোটি মানুষ কি এটা জানে বা জানার চেষ্টা করে বা জানার চেষ্টা করার প্রয়োজন আছে না? কিন্তু এটা জানে যে কি ভ্যাকসিন দিলে কি হবে, এই রোগটা প্রিভেন্ট হবে। তো সায়েন্টিস্টরা ওইটা যেমন আবিষ্কার করছেন, বেসিক সায়েন্টিস্টরা, অ্যাপ্লাইড সায়েন্টিস্টরা এটা আবিষ্কার করেছেন যে যদি এই মেজারগুলো নেওয়া হয় তাহলে কি হবে, টাইপ 1 এবং টাইপ 2 এরার থেকে কি করা যাবে? বাঁচা যাবে, প্রিভেন্ট করা যাবে। আমরা প্রকৃতিতে ফাইন্ড আউট করার আমাদের রেসপন্সিবিলিটি না, আর যদি রেসপন্সিবিলিটি নিজে ঘাড়ে নিয়েও আমরা এটা অনেক সময় কি সক্ষম হব না। সিস্টেমেটিক ফ্যাক্টরসগুলো কিছু কিছু আমরা বই যে স্যার প্রশ্ন করছিল কি যেন, কিনা শব্দ দুইটা ছিল, প্রেডিক্টেবল অ্যান্ড আনপ্রেডিক্টেবল। তো সিস্টেমেটিক ফ্যাক্টরগুলো কিছু কিছু প্রেডিক্টেবল, যে সেটা হয়তো আমরা খুঁজে বের করতে পারবো, আলাদা
অবজেক্টিভস নিয়ে স্টাডি করলে। কিন্তু র্যান্ডম ফ্যাক্টরগুলো আমরা কিছু র্যান্ডম ফ্যাক্টর থেকে যাবে ওই যাদব বুদ্ধের গল্পের মতো একদম টোটালি আননোন। দ্যাটস ওয়াই ইট ইজ দি র্যান্ডম, ইট ইজ দি ট্রু ইফেক্ট অফ কি নেচার। সেখানে মানুষের কোনো হাত নেই। তা যেহেতু আমরা জানতে পারবো না, আপনি ছাত্রকে বলা যে তুমি ঠিকই প্রশ্ন করেছো, ইউ আর ব্রিলিয়ান্ট, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমরা হয়তো বা কোনো সময় হয়তো পারতে পারি, কিন্তু হয়তো কখনো আমরা সব ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু উই উইল বি ক্যাপাবল টু কি নিউট্রালাইজ দি ইফেক্ট অফ টাইপ 1 এরার অ্যান্ড টাইপ 2 এরার। আমরা যদি কিছু প্রিভেন্টিভ মেজার নেই, তাহলে সেই প্রিভেন্টিভ মেজারগুলো খুব বড় কিছু না, অল্প অল্প কিছু প্রিভেন্টিভ মেজার। হোয়াই উই শুড টেক প্রিভেন্টিভ মেজার এগেনস্ট টাইপ 1 and type 2 error? We must take preventive measure against type 1 and type 2 error to ensure validity and reliability. কারণ আমরা যদি টাইপ 1 এবং টাইপ 2 মেজার এগেনস্টে যদি আমরা না নেই, কি বলে প্রিভেন্টিভ মেজার না নেই, তাহলে আমাদের এই রিসার্চটা কি হবে না, ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি গেইন করবে না। কেমন? ভ্যালিডিটি হলো, আমরা সংক্ষেপে বলি, ভ্যালিডিটি হলো ক্লোজনেস টু দি কি ট্রুথ বা ট্রু, আর রিলায়েবিলিটি হলো ক্লোজনেস টু নিজেদের ভিতরে, ক্লোজনেস অ্যামাং দেমসেলস, কেমন? থ্যাংক ইউ সো মাচ। হোয়াই ডাজ ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি মিনস, এটা আমরা একটু সুইচ ওভার করলাম দুইটা স্লাইড। এটা হলো ভ্যালিডিটি অ্যান্ড রিয়েলিটি। কেমন? ভ্যালিডিটি এখানে কি আছে, হাই ভ্যালিডিটি, হাই রিলায়েবিলিটি। আমরা কি বলেন এটাকে, যে আমাদের দেশ থেকে দুইটা মেয়েরা যে স্বর্ণপদক নিয়ে আসে, না শুটার না, আর্চারি না, আর্চারি। তো এই আর্চারি এটাকে বলে কি, বুলসাই বলে না, এই জায়গাটাকে বুলসাই বলে। তো বুলসাইয়ের মানে এটা হলো পিন পয়েন্ট, কিন্তু এই রেডের ভিতরে যদি থাকে তাহলে সেটাকে বোধহয় পয়েন্ট ধরা হয়, আর এখানে থাকে বোধহয় হাইয়েস্ট পয়েন্ট। যাই হোক, এই আউটার যে রেড রিং আছে এর ভিতরে হলেই সেটাকে ভ্যালিড ধরা হয়। তাহলে এই আমরা প্রথমটা যদি দেখি, তাহলে 5টা যে থ্রো করা হয়েছে, 1টা 2টা 3টা 4টা, আরেকটা গেল কই, একটা বোধহয় কম হয়ে গেছে নাকি, 5টাই আছে, 5টাই আছে। এই 5টাই দেখেন তারা নিজেরাও খুব কাছাকাছি, আবার ট্রু ভ্যালুরও খুব কাছাকাছি। ট্রু ভ্যালু মানে কি? ট্রু ভ্যালু মানে সেন্টার, ট্রু ভ্যালু মানে এখানে সেন্টার। তাহলে তারা সেন্টারেরও খুব কাছাকাছি, আবার নিজেদেরাও খুব কাছাকাছি। এই জন্য এই রেজাল্টটাকে বলা হয় কি, হাই ভ্যালিডিটি, হাই রিলায়েবিলিটি। এখানে দেখেন হাই ভ্যালিডিটি বলছে, লো রিলায়েবিলিটি বলছে। ভ্যালিডিটি হাই না হলে ভ্যালিডিটি আছে, যেহেতু রিংয়ের মধ্যে আছে বা রিং টাচ করেছে, কিন্তু তারা পরস্পরের কাছ থেকে কিন্তু খুব দূরে, তাই না? এখানে হাই না দিলেও চলে, ভ্যালিডিটি আছে কিন্তু লো রিলায়েবিলিটি নাই। এখানে আবার দেখেন তারা পরস্পরের খুবই কি কাছে, কিন্তু তারা ট্রু ভ্যালুর থেকে কি অনেক দূরে। তাহলে পরস্পরের খুব কাছে কিন্তু ট্রু ভ্যালু থেকে খুব দূরে, এটা হলো তাদের রিলায়েবিলিটি আছে, হাই রিলায়েবিলিটি, কিন্তু তাদের কি নাই, ভ্যালিডিটি নেই, লো ভ্যালিডিটি। আর এইটার 5টা দেখেন একদম কিছুই নেই, নো ভ্যালিডিটি, নো রিলায়েবিলিটি। রিসার্চের ক্ষেত্রেও এরকম ঘটতে পারে যে ট্রু রেজাল্ট, আমাদের এই রিসার্চটা আমরা এটা দেখতে পাবো না চর্মচোখে, যে কিন্তু এই মেজারগুলো নিলে আমাদের রেজাল্টগুলো কি হবে, ভ্যালিডিটি গেইন করবে আর রিলায়েবিলিটি গেইন করবে। সেই মেজারগুলো কি, এটা একই জিনিস ভিন্নভাবে দেখানো হয়েছে। সেই প্রোটেকশন হলো এট এ টাইম যদি আমরা বলি তাহলে বেশি না, 4টা প্রোটেকশন মাত্র। একটা হলো র্যান্ডম স্যাম্পলিং করা। স্যাম্পলিং যদি আমরা র্যান্ডম করি তাহলে আমরা অ্যাসুরেন্স দিতে পারি অডিয়েন্সকে, রিডারকে, বিশ্ববাসীকে, যে আমার এই রেজাল্ট ভ্যালিড এবং রিলায়েবল হবে। হ্যাঁ, এবং এটা টাইপ 1 এবং টাইপ 2 এরার খুবই মিনিমাম হবে। হয়তো সম্পূর্ণ নিউট্রালাইজ করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু মিনিমাম টাইপ 1 এরার অ্যান্ড টাইপ 2 এরার। তাহলে নাম্বার 1 হলো র্যান্ডম স্যাম্পলিং, নাম্বার 2 হলো, আমরা এটা আসতেছি একসাথে যদি আমরা করি, আমরা তো আলাদা করবো না, একসাথে করব। নাম্বার 2 হল অ্যাডিকুয়েট স্যাম্পল সাইজ। তাহলে 2টি স্যাম্পল রিলেটেড, 4টা পয়েন্ট, এর মধ্যে 2টি স্যাম্পল রিলেটেড আছে, হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং আর একটা হচ্ছে অ্যাডিকুয়েট স্যাম্পল সাইজ। তাহলে র্যান্ডম স্যাম্পলিং করার জন্য তো আমরা প্রসিডিউর জানি যে র্যান্ডম স্যাম্পলিং করব। আমরা জানি যে কয় ধরনের স্যাম্পলিং আছে, যে প্রবাবিলিটি অ্যান্ড নন প্রবাবিলিটি। প্রবাবিলিটির মধ্যে অনেকগুলো আছে, আমরা সেই ডিটেলস 1 by 1 হয়তো যাইনি, যে আপনার এগুলো তো বেসিকদের ক্লাস না। তার মধ্যে একটা হচ্ছে কি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এটার আমরা বলছিলাম যে একমাত্র আপনারা প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে ম্যাম, সে জায়গায় যাই আবার। হোয়াট ইজ প্রবাবিলিটি স্যাম্পলিং বলেন, পারবেন তো? প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে?
আবার বলেন ম্যাডাম, থ্যাংক ইউ। আর কেউ কারেকশন করবেন? উনি বলছেন সকলেরই চান্স থাকে। আর উনি ম্যাডাম বুঝে হোক অথবা না বুঝে হোক সঠিকটা বলেছেন। বুঝে বলছেন? তাইলে আচ্ছা, তাইলে আপনাকে জাস্টিফাই করতে হবে এখন যে কোন শব্দটা কম বলেছেন যেই জন্য আপনার এটা আমি কারেক্ট হিসেবে ধরে নিয়েছি। কোন শব্দটা কম বলেছেন, একটা শব্দ বলেন নাই যে কারণে আপনার এটাকে কারেক্ট হিসেবে ধরে নিয়েছি। তাইলে বিশাল ক্ল্যাপ দেবো, হল ফাটাই ফেলবো ক্ল্যাপ দিয়ে। আচ্ছা ম্যাডাম সঠিক বলেছেন, কিন্তু কি বলেছেন? সকলেরই চান্স আছে। আর কেউ যোগ করবেন? তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের সাথে পার্থক্য কি? প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের সাথে সিম্পল এসআরএস এর পার্থক্য কি? বলেন, একটু চিন্তা করে বলেন। এটা ম্যাডাম যেটা বলছেন সেটা হলো কি? ডেফিনিশন অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। আর আমরা যদি এখন বলি যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, তার আন্ডারে প্রবাবিলিটি স্যাম্পলিংয়েরই একটা আবার সাব হলো গ্রুপের সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। পার্থক্যটা কি? ম্যাডাম ঠিকই বলেছেন, সকলেরই যেটা বলেছেন যে কি সকলেরই চান্স আছে, এখানে ব্র্যাকেটে হবে কিছু না কিছু চান্স আছে। আর সিম্পল র্যান্ডম হলো সকলের একটা শব্দ হবে কি বলেন তো? সকলের সমান সমান সমান, সকলের সমান সুযোগ আছে। একমাত্র এসআরএসেই প্রায় 10-12 রকমের স্যাম্পলিং আছে, তার মধ্যে একমাত্র এসআরএসের হইলেই সকলের সমান সুযোগ থাকবে। এই জন্য এটাকে বলা হয়েছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আর র্যান্ডম স্যাম্পলিং কি বলে প্রবাবিলিটি স্যাম্পলিং হলো সকলেরই কিছু না কিছু চান্স থাকবে। সায়েন্টিস্টরা এটাকে ঘুরে বলতে পছন্দ করেন বেশি। নান উইল হ্যাভ, বলেন বাকি অংশটুকু বলেন। নান উইল হ্যাভ ইকুয়াল রাইট, নান উইল হ্যাভ ইকুয়াল চান্স, নো জিরো চান্স। কে বলছেন? কে বলছেন? একটা ফিমেল কোনটা? একটা ক্ল্যাপ দেই। ওই এই দুই ম্যাডাম একসাথে না, আরো বড় করে অর্থাৎ নান উইল হ্যাভ জিরো চান্স। কারোই জিরো চান্স থাকবে না। হ্যাঁ, কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে, খাজা বাবার দরবারে না, আল্লাহ পাকের দরবারে কেউ ফিরে না খালি হাতে। তা নান উইল হ্যাভ জিরো চান্স, কারোই জিরো চান্স থাকবে না। তার উল্টাইলে কি হয়? কিছু না কিছু চান্স থাকবে। এইটা হলো প্রবাবিলিটি স্যাম্পলিং। আর এই তারই আন্ডারে হচ্ছে কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এইটা ডেফিনিশন হলো সকলেরই কি সমান সুযোগ থাকবে। এটা আগের দিনের এক্সাম্পলটা খুব ভালো ছিল, সেটা এখন অবশ্য কার্যকরী নাই, কারণ আপনারা তো এখন আর হাঁড়িতে ভাত রান্না করেন না, আপনারা তো রান্না করেন, কি বলে জানো, রাইস কুকারে রান্না করেন, সেখানে তো আর প্রযোজ্য হয় না। হাঁড়িতে ভাত রান্না করতে আমাদের মা চাচি দাদি নানিরা তারা কি করতো? এই চামিচ দিয়ে উঠাতো, উঠে কি করতো? একটা ভাত টিপ দিত। এটা হলো একদম ইজিয়েস্ট এক্সাম্পল এবং সবচেয়ে গ্রহণযোগ্য এক্সাম্পল। তাহলে এই যে লক্ষ লক্ষ ভাতের মধ্যে একটা ভাত টিপ দিত, সে তো কোনো প্ল্যান করে ডাইন পাশ বাম পাশ এভাবে না, যে কোনো উঠাইতো একটা টিপ দিত। দিস ইজ দি কি বলে সকলেরই সমান চান্স আছে, যে কোনো একটা ভাতই উঠতে পারতো ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে। তো এটা হলো এসআরএস, সকলেরই সমান সুযোগ থাকবে। আর প্রবাবিলিটি স্যাম্পলিং হলো সকলেরই কিছু না কিছু চান্স থাকবে, কিন্তু বেশি ভালো সায়েন্টিস্টরা পছন্দ করেন বেশি এটাকে উল্টায় বলতে, ঘুরে বলতে নান উইল হ্যাভ জিরো চান্স। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং হলো জাস্ট এটাকে রিভার্স করা, কি সাম মে হ্যাভ জিরো চান্স, সাম মে হ্যাভ জিরো চান্স, এটি জাস্ট সাম মে হ্যাভ জিরো চান্স। আর সেদিন আরেকটা যেটা কমন মিস্টেক হয় আমাদের সোসাইটিতে, সেটা হলো কি বলে কনভেনিয়েন্ট স্যাম্পলিং অ্যান্ড পারপাসিভ স্যাম্পলিং। এটা আমরা সেদিন ক্লারিফাই করেছি, হোয়াট ইজ কনভেনিয়েন্ট স্যাম্পলিং অ্যান্ড হোয়াট ইজ পারপাসিভ স্যাম্পলিং। আমরা বলেছি কনভেনিয়েন্ট স্যাম্পলিংয়ের ক্ষেত্রে 3টা পয়েন্ট মনে রাখতে হবে, কি অ্যাক্সেসিবিলিটি, টাইম অ্যান্ড হলো মানি, এই 3টা। আর পারপাসিভ স্যাম্পলিংয়ের ক্ষেত্রে যে রিসার্চারের মাথায় কি থাকবে? টু গেট বেস্ট, থ্যাংক ইউ ম্যাম, আবার একটা ক্ল্যাপ, বেস্ট কোয়ালিটি, টু গেট বেস্ট কোয়ালিটি অফ ডেটা। রিসার্চারের ব্রেনে থাকবে, মাইন্ডে থাকবে টু গেট বেস্ট কোয়ালিটি অফ ডেটা। কিন্তু আমাদের বেশিরভাগ রিসার্চে জ্ঞানত অথবা অজ্ঞানত যে ভুলটা করা হয়, বেশিরভাগ কনভেনিয়েন্ট স্যাম্পলিংকে আপনারা থিসিসে দেখবেন যে কী লেখা হয়, পারপাসিভ স্যাম্পলিং লেখা হয়। এটা হলো ওই সেন্স থেকে। আমার ছাত্র প্রশ্ন করছে, স্যার এইটাও তো একটা পারপাস, আমি যে স্কুলে গেলাম কাছাকাছি, এটা আমার একটা পারপাস না? আমি বললাম হ্যাঁ, এটা তোমার পারপাস ঠিক আছে, কিন্তু সায়েন্টিস্টরা বলছে এই পারপাস কি পারপাস না।
এই পারপাস না, এখানে পারপাস বলা সেইটাই যেটা যদি তোমার ব্রেনে এটা থাকে যে টু গেট স্পেশাল কী বলে হাইয়েস্ট কোয়ালিটি অফ ডেটা, হাইয়েস্ট কোয়ালিটি অফ ডেটার বিষয়টা যখন তোমার ব্রেনে থাকবে, ওই পারপাসকে সায়েন্টিস্টরা বলছে পারপাস, অন্য পারপাসকে সায়েন্টিস্টরা কী বলে নাই, পারপাস বলে নাই। আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে 4টা মেজার নেবেন, একটা হলো র্যান্ডম স্যাম্পলিং করবেন, আর একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সাইজ ক্যালকুলেশন। যেই রিসার্চের জন্য আমরা বলতে গেলে বিগিনার লার্নার, মাফ করবেন আমরা সবাই, আমিও বিগিনার লার্নার, আমরা যে জেড স্কোয়ার পিকিউ ডিভাইডেড বাই কি ডি স্কোয়ার যে ফর্মুলাটা শিখছি, এটা খুবই প্রিমিটিভ এবং ইনিশিয়াল একটা ফর্মুলা, এটাকে কস্ট্রান্স ফর্মুলা বলা হয়। মিস্টার কস্ট্রান এটা আবিষ্কার করছেন, এই জন্য এইটা হলো ডেসক্রিপটিভ স্টাডির জন্য করা হয়, বা প্রিভিলেন্স স্টাডি বা প্রিভিলেন্স ফর্মুলা বলে। এরপরে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে ইয়েতে কি বলে আরসিটিতে করা হয়। এরকম আবার আপনার কোয়াসির জন্য আলাদা ফর্মুলা আছে, কেস কন্ট্রোলের জন্য আলাদা ফর্মুলা আছে, এবং ফর্মুলা ডে বাই ডে কামিং। যেমন মেজারিং স্কেল, যেমন আগে আমরা শুধু ইয়েস ও নো দিয়ে করতাম, যে নলেজ আছে নলেজ নাই, গুড নলেজ ব্যাড নলেজ 90 দশকে। এখন আমরা নলেজ কী করি, স্কেলিং করি, অ্যাটিটিউড স্কেলিং করি, ডিপ্রেশন স্কেলিং করি। সেই স্কেলিং আবার নানান ধরনের ভার্সান, একের পর এক স্কেল আসতেছে, নিউলি ডেভেলপিং ব্রাঞ্চ অফ সায়েন্স, তো এই জন্য এটা আসতেই আসবে। তা আমরা এখানে 3টার কথা আপাতত বলছে, 4টার কথা। একটা হলো র্যান্ডম স্যাম্পলিং করা, আর একটা হলো অ্যাডিকুয়েট স্যাম্পল সাইজ অথবা অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করা, আর একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট কি লেভেল অফ সিগনিফিকেন্স ডিক্লেয়ার করা। আমরা লেভেল অফ সিগনিফিকেন্স ডিক্লেয়ার করার 3টা ক্রাইটেরিয়া ঠিক বলে দিয়েছিলাম, মনে আছে কি? কখন 1% হবে, কখন 5% হবে, কখন 10% হবে, এটা বলছিলাম। এটা আবার রিপিট করতেছি আমি। এই 3টা। 4র্থ নাম্বারে হলো যে সিস্টেমেটিক ফ্যাক্টর, যেটা আমাদের প্রফেসর মকবুল সাহেব প্রশ্ন করছিলেন। সিস্টেমেটিক ফ্যাক্টর যেটা আছে, যে সেটা হলো প্রসিডিউর রিলেটেড, যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক, অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ক্যালকুলেশন, অ্যাপ্রোপ্রিয়েট মেশিন, এই বিষয়গুলো কি এনশিওর করা। তাহলে এই 4টা বিষয় যদি এনশিওর করা হয়, মিনিমাম আরও আছে, মিনিমাম যদি এই 4টা করা হয়, তাইলে আমার রিসার্চ মোটামুটি টাইপ 1 এবং টাইপ 2 এরার থেকে কি থাকবে, মুক্ত থাকবে। এবং এটা কি হবে, আলটিমেটলি কি গেইন করবে, ভ্যালিডিটি অ্যান্ড। আমি একবার আপনাকে থামাই দিয়েছিলাম পার্মানেন্টলি না, বলছিলাম কি আপনি পরে বললেন, আপনার পরে বলেন নাই সামাদ ভাই। আমি কিন্তু পার্মানেন্টলি স্টপ করিনি, আমি বলছি সবাই বললে, যেহেতু আপনি জানেন, আমি জানি যে আপনি জানেন, এই জন্য বলছিলাম যে আপনি পরে বললেন। তাহলে কি গেইন করবে, ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি গেইন করবে। কেমন ভ্যালিডিটি চাইলে আমরা মোটামুটি মনে রাখবো যে টাইপ 1 এবং টাইপ 2 এরার এত কঠিন না, মানে একটু প্যাসের জিনিস, কিন্তু এটা বুঝলে অনেক আনন্দ আছে এবং বোঝা প্রয়োজন। এই জন্য যে এখন আপনি যদি বলেন স্যার আমি যদি এটুকু শিখে যাই যে আমাকে করতে হবে, কি বলে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করতে হবে, র্যান্ডম স্যাম্পলিং করতে হবে, আর কি বলে লেভেল অফ সিগনিফিকেন্স বুঝে শুনে নিতে হবে, আর আপনার প্রসিডিউরাল মেথড বিষয়গুলোকে আমাকে এনশিওর করতে হবে, তাহলে তো আমার রিসার্চ তো ভ্যালিডিটি আর রিলায়েবিলিটি গেইন করবে। আমি হ্যাঁ করবে, বলছে তাইলে আমার এত কঠিন জিনিস বুঝার লাভ কি? টাইপ 1 এবং টাইপ 2 এত কিছু যে আপনি বুঝাইলেন, এটা বুঝে আমার লাভ কি? এটার উত্তর কি হবে আপনারা দিবেন, আমি জানি না, আমার জানা নেই। 10% কোনটা বলছি, ইনক্রিজিং লেভেল অফ সিগনিফিকেন্স 10% instead of 5%, এটা 1%। That is 1% instead of 5%. We can protect our study against type 2 error. Type 2 কথাটা আছে কিন্তু ওখানে। না, এটা how can we avoid error? Type 1 10 আপনি পার্সেন্টেজ কমাইতে পারেন, বাড়াতে পারেন। এটা আবার বোঝাতে গেলে তো আবার অনেক সময় থাকবেন আপনারা, তাহলে একটু বুঝাই দিই যে কি বলে, বাড়াইলে কি হয়, কমাইলে কি হয়। আপনার আমরা তো পরিষ্কার নিতে চাচ্ছি, একটা এরর রেগুলেশন ওইভাবে হবে না, সেক্ষেত্রে এক্সাম্পল না দিয়ে ওইটা ডিসকাস করলে বুঝবেন, অন্যরাও বুঝবে না, আপনারাও। আমরা তো বললাম টেকিং অ্যাডিকুয়েট স্যাম্পল সাইজ। সেকেন্ডটাতে আমাকে লেভেল অফ সিগনিফিকেন্স আমরা 5 থেকে 10% করতে হবে। স্যার এটা কি জোন অফ অ্যাকসেপ্টেন্স আর রিজেকশন, ওই জোন দিয়ে বোঝাতে হবে আপনার কাই স্কয়ার ক্রিটিক্যাল টি কেমন, কাই স্কয়ার টি কত 3.84, আর ক্রিটিক্যাল টি
টি ভ্যালু কত? হ্যাঁ, অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স, অ্যাট 5%, এটা হলো অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স। এটা হলো টি, মানে টি টেস্ট, যদি আমরা তো টি টেস্ট করছি, সংক্ষেপে করছি অবশ্য, ইলাবোরেট করার সময় সুযোগ আমরা পাই নাই। কাই স্কোয়ারের ক্ষেত্রে হলো ক্রিটিক্যাল ভ্যালু হলো কত? 3.84, আর টি টেস্টের ক্ষেত্রে হলো 1.96, 1.96, অর্থাৎ 1.96 এর সাথে যদি বেশি হয় তাহলে টি টেস্ট কি? পজিটিভ। পজিটিভ মানে রেজাল্ট। বলেন কেন থাইমে গেলেন কেন? আপনারা পারেন তো। 3.84 এর সাথে যদি কাই স্কোয়ার বেশি হয় তাহলে রেজাল্ট কি? সিগনিফিকেন্ট না? রেজাল্ট সিগনিফিকেন্ট। রিলেশনশিপ কি আছে না নাই? আছে। আর যদি 3.84 সাথে কম হয় তাহলে উল্টাটা। টি টেস্টের ক্ষেত্রে সেটা হলো কত? 1.96, এই ক্রিটিক্যাল ভ্যালুটা হলো 1.96। আপনি একটা টি টেস্ট বা জেড এবং টি একই কথা, কিন্তু প্রসেস মানে পদ্ধতি খালি আলাদা। আমরা সেদিন বলছিলাম কোন ক্ষেত্রে জে টেস্ট করতে হবে, কোন ক্ষেত্রে টি টেস্ট করতে হবে। সব তো রিপিট করা সম্ভব না, তাই না? এটা কোনো ক্লাসেরই এটা সিস্টেম না যে সব রিপিট করা। তাহলে জেড এবং টি ক্ষেত্রে আপনার আমরা বলছিলাম যে এই ক্রিটিক্যাল ভ্যালুটা এখানে যেমন 3.84, এখানে হলো কত? 1.96। আপনি একটা স্টাডি করেছেন, সেখানে ফল পাইছেন কত? 2.2। এখন বলেন রেজাল্ট সিগনিফিকেন্ট হবে না নন সিগনিফিকেন্ট হবে? হ্যাঁ, নন সিগনিফিকেন্ট। এই পর্যন্ত বলছেন কি না? বলেন এই পর্যন্ত বলেন না। আবার 3.84 কে বলছে? এইটা ভুলে যান, এটা তো উদাহরণ দেওয়ার জন্য বলছে, এটা ভুলে যান। 1.96, তাহলে 1.96 এর 2.2 বেশি না কম? তাহলে রেজাল্ট কি হবে? নন সিগনিফিকেন্ট হবে? সিগনিফিকেন্ট হবে। আমি তো সিগনিফিকেন্ট হবে না? সিগনিফিকেন্ট হবে, রেজাল্টটা সিগনিফিকেন্ট হবে। আচ্ছা, এখন 1.96 এর 3.84 এর সাথে বেশি হলে যেমন হয়, সিগনিফিকেন্ট হয়। আর এটা হলো কাই স্কোয়ার কি? এটা হলো টি না, এটা হলো টি কি? নিচে কি হবে? না, এটা হলো এই যে এটা টি, এটা হলো টি, মানে টেবুলেটেড টি ভ্যালু। এটা কি? এটা কম্পুটেড অর ক্যালকুলেটেড টি ভ্যালু। কম্পুটেড অর ক্যালকুলেটেড টি ভ্যালু যেটা আমি রিসার্চের করে পাইলাম, সেটা কত পাইছি? 2.2। আর ক্রিটিক্যাল ভ্যালু হলো 1.96। এটা হলো টেবুলেটেড ভ্যালু, এটার থেকে এটা বেশি হয়েছে, রেজাল্ট কী হবে? সিগনিফিকেন্ট হবে। দিস সিগনিফিকেন্ট রেজাল্ট ক্যান বি মেড নন সিগনিফিকেন্ট। এটাকে নন সিগনিফিকেন্ট বানাই দেওয়া সম্ভব। কীভাবে বলেন? রিসার্চের ইয়েস, বাই চেঞ্জিং দি লেভেল অফ সিগনিফিকেন্স। বাই লেভেল অফ চেঞ্জিং দি সিগনিফিকেন্স কী হয়? আমরা যদি এখন 10% ধরি, আমরা যদি এখন 2.2 আছে না, এখন আবার আমরা ধরি উদাহরণ চেঞ্জ করে ফেলি 2.2 আছে। এখন যদি আমরা লেভেল অফ সিগনিফিকেন্স 1% ধরি, তখন এই টির ভ্যালু কত হবে? 2.5। তখন লেভেল অফ সিগনিফিকেন্স আমরা চেঞ্জ করে ফেললাম কত? অ্যাট 1% লেভেল অফ কি? সিগনিফিকেন্স। এখন তাইলে এই টি মানে টেবুলেটেড টি ভ্যালুর কত হবে? 2.58। আর আমার এখন আমি এই রিসার্চেই ওই একই রিসার্চ চেঞ্জ করি নাই, ফলাফল কী পাইছিলাম? 2.2। তাহলে কি এটা কম? তাহলে কি হবে? নন সিগনিফিকেন্ট। রেজাল্ট হয়ে গেল নন সিগনিফিকেন্ট। তাহলে আমরা সিগনিফিকেন্ট রেজাল্টকে নন সিগনিফিকেন্ট হয়ে যেতে পারে। তো এই জন্য বলছে প্রোটেকশন অফ দি টাইপ 1 এরার এবং প্রোটেকশন অফ দি টাইপ 2 এরার এর ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে বলছে যে আমরা যদি 5% যে আমার আছে কি বলে লেভেল অফ সিগনিফিকেন্স আছে, সেটাকে যদি আমি 1% করি, 5% জায়গায় যদি আমি 1% করি, তাহলে আমার রেজাল্টটা কি দুর্বল হবে না আরও বেশি স্ট্রং হবে? স্ট্রং হবে। আরও বেশি যদি স্ট্রং হয় তাহলে আমার টাইপ 1 এরারটা কি হবে? অমিট হবে। পরেরটা তো পর উল্টা বুঝবেন, বাসায় যায় উল্টা। সব এখানে বুঝাই দেওয়া সম্ভব না। একটা ক্লাসে আমাকে আপনি ভাস্কুলার সার্জন বানাই দিতে পারবেন না। ইট ইজ নট পসিবল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আর এক মুহূর্ত কথা বলতে চাচ্ছি না। আই এম ভেরি মাচ টায়ার্ড। থ্যাংক ইউ স্যার। জি, ওকে।